যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমার খুব ভয় লাগতেছে, এভাবে চলতে থাকলে কিন্তু বড় কিছু একটা ঘটা যাইব। ভয় লাগারই কথা, কারণ পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেছে। ও বস, এই দুটাই তো আমার মাথা পুরো গরম করে দিছে বস। আপনি শুধু একটা অনুমতি দেন, এই দুইটা আমি সানডে মানডে কোস করে দেব, কোস খালাস। আমার পোলারে প্ল্যান করে নিয়ে গেছে, প্ল্যান করে নিয়ে গেছে আমার পোলারে। আমারও তাই মনে হয় চাচা। শোন, এর শেষ আমি দেখে সারুম। মারুফরে তোমার খুঁজা দিতে হইব। আমি জানি না ও কই আছে, কেমন আছে, ও বাইচে আছে না মরে গেছে সেটা পর্যন্ত আমি জানি না। তুমি সাহায্যটুকু অন্তত করো আমারে। আমি যেদিন বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম, আমি ভাবছিলাম ওরা হয়তো কোনো একটা হদিস আমার দিতে পারবে, কিন্তু আমি না ওরা অনুপস্থিত বেশি ফিল করছি। আচ্ছা ঠিক আছে, এত ইমোশনাল দরকার নাই, শান্ত। চাচু, তোমার আমি আরেকটা কথা কই। সেদিন মারুফের সাথে আমার নদীর পাড়ে দেখা করার কথা ছিল। ও আমার জন্য একটা ব্রেসলেট কিনছিল, যেটার টাকা ফুল নোটটা দিতেছিল। কলেজ থেকে আসার পথে দেখি বাবা আমার জন্য অটো রিক্সা নিয়ে দাঁড়ায় আছে। তারপর বাবা ওখান থেকে আমার বাড়িতে নিয়ে চলে আসলো। তারপর জানো চাচু, কিছু বুঝা না ওঠার আগেই আমার হাত থেকে বাবা ফোনটা নিয়ে নিল, যে কার সাথে জানি জমি নিয়ে কথা বলবো। আর এটার জন্য আমি মারুফের কোনো খোঁজ খবরই নিতে পারি নাই। তারপরে শুনলাম যে জীবন মাঝি নাকি মারুফরে ফোন দিয়ে বলছে যে আমি নাকি তার আগে নদীর পাড়ে গিয়ে তার জন্য বইসা আছি। তারপর মারুফ সেই কথা বলে নদীর পাড়ে গেল। তারপর থেকে উনি খোঁজ। তারপর কি হলো? আমার সন্দেহ চাচু, আমার সন্দেহ এই ঘটনার পিছনে জীবন মাঝি জড়িত। কিন্তু কিন্তু আমার মনে হয় এর পিছনে আরেকজনের হাত আছে। তোর কার সন্দেহ? আমি আসলে শিওর না, তো আমার জ্ঞান যেন নিজের বাবার উপর সন্দেহ আছে। কি কইতাছস রে তোমরা? চাচু, আমি চাই না আমার ধারণা ঠিক হোক। আমি চাই আমি যা ভাবতেছি সেটা ভুল প্রমাণিত হোক। কিন্তু বাবার এমন আচরণ, আমার ফোন নিয়ে নেওয়া, আর হঠাৎ করে সবকিছু মিলা যাওয়া, আমার কেমন জানি লাগতেছে। আর আমার কাছে মনে হইতেছে যে এই সব কিছু একজন প্ল্যান করে বসছে। আর বাবা যদি এটাতে জড়িত নাও থাকে, আমার মনে হয় বাবা কিছু একটা জানে। আমি কি ভুল ভাবতেছি চাচ্চু? সবকিছু আমরা পরিষ্কার না, আর এই পরিস্থিতিতে তারা ওরা করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আচ্ছা, তুই যে বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে গেছিলি, সেখানে কি? ফুলনুর দাদি, উনি আমার যেভাবে আদর করছে, আমি না আসলে অবাক হয়ে গেছি। কেমনে? সবাই যখন আমার সন্দেহের চোখে দেখতেছিল,
যখন বাচ্চু চেয়ারম্যান আমার আটকায় রাখতেছিল, তখন ফুলনুর দাদি আমার কাছে এসে বলল সেটা আমার নাত বউ। উনি আমারে বসাইছে, খাওয়াইছে, মাথায় হাত রাখছে। আমি না বুঝতে পারি নাই চাচ্চু যে আমি কই আছি, শত্রুর বাড়িতে না নিজের বাড়িতে। সে সময় আমার মনে হয়েছে যে মানুষের সম্পর্ক রাজনীতির থেকে অনেক বেশি। চাচ্চু, আমি মারুফে চাই, আমি আসলে ওরে চাই। আমি এসব শত্রুতা, এসব ঝগড়াঝাটি ঝামেলা আমার আর ভালো লাগতেছে না। তাকে আমি বুঝতেছি, আমি বুঝতেছি তোর কষ্টটা। তবে তুই যে অবস্থার মধ্যে আসস এটা কোনো স্বাভাবিক অবস্থা না। এটা সমাধান করাটা খুব কঠিন, সহজ না। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি, তোর আর মারুফের মধ্যে যে ব্যাপারটা ঘটছে এটা তোর আর মারুফের মধ্যে সীমাবদ্ধ না, এর পিছনে অনেক শক্তি কাজ করতেছে। তার আমি তোর কথা দিতেছি, আমি প্রাণপণে মারুফকে খুঁজে বাইর করার চেষ্টা করব। সত্যি বলতেছো চাচ্চু? তুই সাবধানে থাকিস, আর ইমোশনাল হইয়া কোনো বোকামি করিস না। ঠিক আছে, যা, আমি দেখতেছি। কি করি? আম্মা, আমার মারুফ হয়ে গেল। আম্মা, আমার যে বুকটারে খালি খালি লাগে আম্মা, শ্বাস নিতে পারি না গো আম্মা। গতকাল পোলাটা আমার কি সুন্দর হাসতেছিল, কত কথা কইতেছিল। আমারে কি কই জানেন? চিন্তা করো না আম্মা, সব ঠিক হয়ে যাইব। আজ আমার পোলাটার কোনো হদিস নাই, কোনো কথা নাই, হাসি মুখ নাই আম্মা। আমরা কি করতেছি আম্মা? বয়া বয়া খালি কাঁদতেছি না, আর খালি এরে ওরে তারে সন্দেহ করতেছি। কিন্তু পোলারে খোঁজার জন্য কি করতেছি আমরা আম্মা? পোলারে তো খুঁজে পাইতেছি না। তাই একটা বিষয় লক্ষ্য করছেন? এই যে মাইয়া তানহা কেমন একলা একলা আমাকে বাড়িতে চলে আইলো। মানে এমন একটা পরিস্থিতি, এত অপবাদ মাথায় নিয়েও মাইয়ার কি সাহস, সে একা একা চলে এসে আমাকে বাড়িতে। এই জন্যে তো কই আমার পছন্দ ভুল হয় নাই। মানে আমার নাত বউ আমার মতোই সাহসী। সাহসী তো বটে, কিন্তু সাহস দিয়া কি সব সমস্যার সমাধান হয় আম্মা? আমরা যদি মায়াডারে আটকায় রাখতাম, একটু চাপ দিতাম, কোনো না কোনো তথ্য ঠিকই বাইর হইতো, আমি হয়তো আমার পোলাটারে ফেরত পাইতাম। না মারুফের মা, তোমার এই চাওয়াটা ঠিক না। কি কর?
আমি মা, আমি আমার পোলারে ফেরত চাই, এটা ঠিক না? চাওয়াটা ঠিক আছে, কিন্তু যে উপায়টার কথা কইতেছ সেইটা ঠিক না। সংসারের শুরুটা যদি অন্যায় দিয়া আরম্ভ হয় তাইলে সেইটা কোনোদিনই শান্তির হয় না, সুখের হয় না, সে সংসার টিকেও না। আজকে যদি অন্যায় করে একটা মাইয়ারে আটকাইতা, সেই অন্যায় একদিন তোমার ঘরে আগুন লাগাইত। অন্যায় করে কোনো সংসার দাঁড়ায় না, টিকা থাকে না। কিন্তু কিন্তু আমার মারুফ, তোমার মারুফ ঠিকই ফিরে আসবো, আল্লাহর উপর ভরসা রাখো। তাই তো রাখতেছি আম্মা, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখাই তো পোলার জন্য অপেক্ষা করতেছি। কিন্তু আম্মা, আমার যে রাতে ঘুম হয় না, আমার সামনে যে খালি মারুফ আসে আম্মা, পোলা আমার কিছু খাইলো কিনা, তারে মুখে কোনো খাবার দিতে দিল কিনা, তারে মারলো কিনা, এই চিন্তা করতে করতেই তো আমার রাত পার হয়ে যায় আম্মা। তোমার কষ্ট আমি বুঝতে পারি প্রফুল্লা, এই বুকেও তো আগুন জ্বলতেছে। আম্মা, তা নাকি সত্য কথা কইতেছে? সে কি আসলে কিছুই জানে না? এই চোখ ভুল দেখে না, তানহা এক বিন্দু মিথ্যা কথা কয় নাই। তাহলে আমি কেন বুঝি না? কে সত্য কে মিথ্যা কেন বুঝি না আমি? পুষ্পা, পুষ্পা, সত্য কেউ চাপা দিয়ে রাখতে পারে না, একদিন শেষ সকলের সামনে আসা ঠিকই দাঁড়ায়। আপনি যে কেমন করে এমন শক্ত থাকেন আম্মা? ভিতরে আমি শক্ত না গো মারুফের মা, কিন্তু বাইরে আমি শক্ত। শক্ত না থাকলে এই সংসার টিকবো কেমন করে? বাবা, কিরে কিছু কবি? হ, একটা কথা ছিল। বল। তুমি কি মারুফের কোনো খবর পাইছো বা জানো? না রে মা, আমি আবার কেমনে খবর পামো? না, তুমি তো এলাকার সব খবরই রাখো, তাই। দেখ রে মা, এলাকার খবর রাখা আর একটা হারিয়ে যাওয়া মানুষকে খুঁজা বাইর করে কিন্তু এক কথা না রে মা। কিন্তু তুমি চাইলে তো খোঁজ নিতে পারো। খোঁজ তো নিতেছে, পুলিশে খোঁজ নিতেছে, মানুষে খোঁজ নিতেছে, আমি আবার কি খোঁজ করব? বাবা, তুমি কি জানো? না, তুমি যদি কিছু জানো বা খোঁজ দেওয়ার চেষ্টা করো, তেদিকে দেখো না বাবা। তুই কি ভাবতেছস আমি কিছু জানি? না বাবা,
আমি এভাবে কই নাই। তাইলে আমি শুধু কইতেছি একটা মানুষ নিখোঁজ, তার মা দাদি সবাই কত চিন্তায় আছে। না মানে তুমি যদি একটু চেষ্টা করতা, এই যে পুরনো শত্রুতা এটা ভুইদা তুমি যদি একটু দেখতে বিষয়টা। শুনতেছি তাদের অবস্থা নাকি খুব শোচনীয়। একমাত্র ছেলের জন্য একটা পরিবার এমনি পাগল হয়ে যেতে পারে, এটা দেখে সবার অনেক কষ্ট হইতেছে। কষ্ট তো আমরাও কম পাই নাই জীবনে। জানি বাবা, কিন্তু কারো কষ্ট ছোট করে দেখা উচিত না। বাবা, তুমি যদি কোনোভাবে খবর নিতে পারো বা জানতে পারো তাহলে একটু খবরটা নাও বাবা। তুই একটু বেশি আবেগী হয়ে যাইতিস সামিয়া। এমন পরিস্থিতিতে আবেগ আসেই বাবা। দেখ মা, আমি সত্যি চেষ্টা করুন যদি কিছু করা যায়, তবে রোয়া শুয়া করতে হইব। কারণ এই মুহূর্তে আমার পক্ষে আওয়াজ দিয়ে কিছু করা সম্ভব না, পরিস্থিতি খারাপ। আমি একটু এদিক সেদিক গেলেই মানুষ উল্টাপাল্টা কথা কইব। তারপরে তোমার থ্যাঙ্কস বাবা। তুই কি মনে করস আমি একটা মানুষ না? আমার কোনো খারাপ লাগে না? একটা ছেলে হারাইছে, সেই ছেলেটা ফিরে আসুক, আমি তো তাই চাই। অথচ গ্রামের সবাই আমার দিকে আঙ্গুল তুলতেছে। আমি এখন যাই করি না কেন মানুষ আমারই ভুল বুঝবো। বাবা, আমি তোমারে ভুল বুঝতে চাই না। দেখ রে মা, এসব নিয়ে তুই বেশি মাথা ঘামাইস না, সময় হলেই সব ঠিক হয়ে যাবে। আল্লাহ যেন তাই করে বাবা। আর একটা কথা রে মা, তানহার দিকে একটু খেয়াল রাখবি। এই সময়ে বাইরে কম যাওয়া আসা করাই ভালো। দেখছিল তো ঠিক আছে কিনা মাল? আরে রুস্তম ভাই, বসেন বসেন বসেন। নতুন ব্যবসায়ী মানুষ, হ্যাঁ, একদম ধরা সহজ যায় না। একটু দরকার ছিল। আরে দরকার তো হইবই, হ্যাঁ, ব্যবসা মানই তো দরকার, টেনশন লাভ, হ্যাঁ। তো কোন কি লাগবো? আহা, নতুন বইয়ের মতো সুন্দর হয়েছেন কেন? কি লাগবো? টাকা? না না, টাকা না, আসলে আমি একটা কথা কইতে আইছি। বলেন। এই কি কাণ্ড, আবারও চুপ করে রইলেন, বলেন। এই নেন আপনার টাকা। মানে? আমি আপনার টাকা ফেরত দিচ্ছি। আমি আর এই ডিলে থাকতেছি না মদন সাহেব, ব্যবসার চিন্তা মাথা থেকে বাদ দিছি। কিন্তু কিন্তু আপনি আমার বোন লাইলের বিষয় আর আগায় না। আপনি আমার বোন লাইলের বিষয় আর আগায়েন না। আপনি কি পাইছেন রুস্তম ভাই? একটা মুদি দোকান পাইছেন, মন চাইলে 2 কেজি কিনে নিলেন, পরে টাকাটা ফেরত দিলেন। আমি ভুল বুঝছিলাম। আরে ভুল তো আপনি এখন আমারে বুঝতেছেন। আরে আপনি কি লেদা শিশু? আপনি লেদা শিশু, চুক্তি করছেন, আর যে কোনো চুক্তির প্রতি সম্মান দেখাতে হয়, জীবন দিয়ে হলে চুক্তি রক্ষা করতে হয়। আমার কাছ থেকে যে একবার টাকা নেয় তার সরে যাওয়ার কোনো উপায় নাই, ডিল শেষ করা লাগবে। কিন্তু আমি তো আপনার সব টাকা ফেরত দিতেছি,
মাত্রই তো নিলাম, কোনো ব্যবসা তো খাটায় নাই, তাহলে সমস্যাটা কই? সমস্যা টাকাই না, সমস্যা হলো সাদেক ব্যাপারে যেটা চাই সেটা কখনো ছাড়ে না। আপনি কি সত্যি আমার আপারে? চাই, খুব চাই, জীবন দিয়ে চাই। প্রথম যেদিন আপনার বোনের আমি দেখছি, সত্যি কথা বলতে কি আপনার বোনের আমার খুব ভালো লাগছে। সহজ সরল নম্র, সেটা যে দিও আছে, আমি আপনার বোনের ভালোবাসা ভালাইছি। কিন্তু আমার আপায় রাজি না। মেয়েদের রাজি না রাজের কোনো দাম নাই, এটা আমি ভালো করে জানি। দুদিন পরে সবকিছু এমনি ঠিক হয়ে যায়। শাড়ি গয়না গাড়ি বাড়ি যখন দিয়ে দেয় তখন মেয়েরা সবকিছু বুঝা যায়। সিদি মায়েদের আমার একটু বেশি পছন্দ। না, আমি আমার আপারে চিনি, আমার আপা যা বলে তার থেকে এক চুলো নড়ে না। সবাই প্রথম প্রথম এসব কথাই কয়, যদি সাদেক ব্যাপারে জানে কারে কেমনে নাড়াইতে হয়। শোনেন রুস্তম ভাই, আমি আপনাদের টাকা দিছি ব্যবসার জন্য না, সম্পর্কের জন্য। এখন থেকে আপনি আমার লোক। আমি তো কোনো কাগজে সই করি নাই। সব চুক্তি কাগজপত্র হয় না রুস্তম ভাই, কিছু কিছু চুক্তি হয় সম্পর্ক দিয়া, দুর্বলতা দিয়া। আর এমনি 5 লাখ টাকা চুক্তি ছাড়া যে দেয়, আপনার বুঝতে হইব তার কলজার পাটা কত বড়। আর সে যেমনি দিতে পারে আদায়ও করতে পারে। রুস্তম ভাই, বাজারে আমার নাম সাদেক ব্যাপারী এমনি এমনি হয় নাই। আমারে ধোকা দিয়া কেউ জীবনে বাঁচতে পারে নাই। কির কথা ঠিক কিনা? ঠিক। আপনি আমারে ফাঁদে ফালাইলেন। ধুর, এটা কি কোন রুস্তম ভাই? হ্যাঁ, আপনি তো দেখতেছি মানে শব্দ শুনে যথেষ্ট কাঁচা, শব্দটা ফাঁদ হবে না, ঠিক আছে? গিট্টু গিট্টু মানে আত্মীয়তার গিট্টু। সাদেক ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমার বোনের জীবনটা নষ্ট করেন না। আরে জীবন নষ্ট করতেছে কে? আমি সাদেক ব্যাপারী আপনার বোনের রাজধানী করে রাখুক। কিন্তু আমার আপা তো মজনুবারে চায়, তারা দীর্ঘদিন যাবৎ ভালোবাসে। তো এই কথাটা আপনি আমাকে আগে করলেন না কেন? মাথায় ছিল না আপনার এই কথাটা বলার জন্য আমাকে আগে? এখন বলতেছেন আর মজনুর কথা বলতেছেন। এই নাম আমার সামনে কখনো বলবেন না, আমি চিনি এই মজনু কে, তার মধ্যে কি আছে না আছে এটা আমি ভালো করে জানি, আমি খবর নিছি। আমি আবেগ, আরে আবেগ, একটা কথা মনে রাখেন, আবেগ দিয়া দুনিয়া চলে না, ঠিক আছে? পাত্তি লাগে, পাত্তি লাগে, যেটা আমার কাছে আছে। একবার চিন্তা করে দেখেন তো, যদি আমাদের মধ্যে আত্মীয়তাটা হয়, আপনি কই যাবেন? টাকা পয়সা গাড়ি বাড়ি তত্তর করে উঠে যাবেন, আপনি লাল হয়ে যাবেন। এখন যান, মাথা ঠান্ডা করে চিন্তা করেন। টাকা যখন দিচ্ছেন দিল শেষ করতেন। কি হইল? টাকাটা নেন। একটা কথা মনে রাখেন রুস্তম ভাই, বন্দুকের ট্রিগারে চাপ লাগা ওই বুলেট যেটা একবার বাইরে যায়, হাজার চেষ্টা করে ওইটা কিন্তু আর ভিতরে ঢুকানো যায় না। এখানেও খেলা অনেক দূর আগায় গেছে গা, চেষ্টা করে এখন আর কোনো লাভ নেই। যান। ভালোবাসা এত বড় কলিজা ওই মজনুরে ভালোবাসে। আর আমি ভাইসে আইছি, টাকা পয়সা হীরা গহনা লই আমি বয়ে রয়েছি। আমারে গোনার টাইম নাই। আল্লাহ, আমি কি ভুল করলাম? আমি জানি না আমার বোনটার ভাগ্যে কি আছে। জুলহাস ভাই, হ্যাঁ, কিছু বলবা তুমি? হ্যাঁ জুলহাস ভাই,
আপনারা একটা কথা জিজ্ঞেস করি। করো। না ইয়ে মানে হয়েছে কি সামিয়া, ওই তানহা কলেজে যাওয়ার পর পরে আমি বাজারে দিয়ে গেছিলাম, তারপরে যে কেমনে কি হয়ে গেল এটা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। জুলহাস ভাই, আমি এই কথা বিশ্বাস করি না। এই বিষয়টা আমার কাছে অস্বাভাবিক লাগতেছে। তারপর আপনি থাকতে এই সংস্কার হওয়ার কথা না। আমি জানি তানহা যেখানে আছে সেইখানে আপনার ছায়া আছে। সামিয়া, তোমার একটা কথা বলি, তুমি কাউরে বলবো না প্লিজ। বলবো না? আচ্ছা ঠিক আছে, কি কথা আপনি কন, আমি কারোর কম না। তানহা শুধু আমারে বললো যে ওর নাকি একটা হিসাব নিকাশ আছে, ও নিজেই যাবে, ও নিজেই ফিরবে। আমি বাধা দিতে চাইছিলাম, কিন্তু ওর চোখের দিকে তাকায় মনে হইলো যে ও সব কিছুই আগে থেকে ভেবে রাখছে। আর তুমি তো ওরে ভালো করেই জানো, ও অনেক সময় চাচার মতো হিসাব নিকাশ করেই চলে। এই জন্য আমি বেশি ঘাটাঘাটি করতে চাই নাই। আমার শুধু মনে হইলো যে ও একটা বড় ভুল বোঝাবুঝি সমাধান করার জন্য যাচ্ছে। তানহার এত সাহস এলো? কিন্তু একটা বিষয় না বুঝতে পারতেছি না, তানহা তো নিজে থেকেই গেছিল, কিন্তু বাড়িতে এসে শুনি চাচা মেজাজ দেখাইতেছে যে বাসু চেয়ারম্যান নাকি তানহারে তুলে নিয়ে গেছে। চাচা কিভাবে জানলো? আরে বাচ্চা চেয়ারম্যান নিজে থেকে ফোন দিছে বাবারে, ফোন দিয়ে থ্রেট দিছে, কইছে তানহারে ফেরত চেয়ে মারুফরে বাইর করে দিতে। তানহারে ওরা নাকি ঘরবন্দি করে রাখছে। রে বাপ রে বাপ, এইবার পুরো ঘটনা ক্লিয়ার হয়ে যাইতেছে। হ্যাঁ, তার মানে বাস্তু চেয়ারম্যান এই সুযোগটা কাজে লাগাতে চাইছিল। তারা ভাবতেছে এই মারুফ নিখোঁজের পিছনে তোমার বাবার মানে চাচার হাত আছে, তাই চাপ দেওয়ার জন্য তানার বিষয়টাকে বড় করে দেখতেছে। কিন্তু সামিয়া, প্রশ্ন হইল বাস্তু চেয়ারম্যান এই সুযোগটা হাতছাড়া করলো কেন? এটা তো আমিও বুঝতেছি না। এটা হয়তো তানহাই কইতে পারবো। হয়তো ফুলনুর দাদি অথবা তানার কথায়। কখনো কখনো একজন সাহসী মানুষ পুরো পরিস্থিতি বদলাই দেয়। হয়তো আমাদের তানহা তাদেরকে বোঝাইতে পারছে যে জোর করে আসলে কিছু হবে না। ইয়ে মানে সামিয়া, আর একটা কথা বলি। কি কথা? আমি যে এই তানার বিষয়ের সাথে জড়িত এটা চাচা এখনো বুঝতে পারে নাই। বুঝতে পারলে যে কি হবে বুঝতে পারতেছি না। মানে সে তো আমার খুবই বিশ্বাস করে, সে যদি জানতে পারে যে আমি এই বিষয়ের সাথে জড়িত, তাও এত বড় বিষয়, তাহলে বিশ্বাসই নষ্ট হয়ে যাবে। আহ জুলাস ভাই, আপনি ভয় পাইতেছেন কেন? আপনি তো খারাপ কিছু করেন নাই, আপনি শুধু তানহার উপর একটু বিশ্বাস রাখছেন। তবুও বনে চাচার রাগ তো তুমি জানোই। প্রয়োজন পড়লে আমি কথা কমো, আপনি চিন্তা করেন না। এই তো এটুকুই ভরসা। তাইলে বনে আমি গেলাম। আচ্ছা যা। তানহা হঠাৎ করে এত বড় রিস্ক কেন নিল? টিয়ার কাছ থেকে যে এসআইয়ের বিদ্যুতের নাম্বারটা নিলাম, আচ্ছা আমার কি তার ফোন দেওয়াটা ঠিক হইব? না না, যে করেই হোক এই রহস্যের জাল আমার ঠিকই বের করতে হইব। হ্যালো, কে বলছেন? আমি তানহা, আজমল চেয়ারম্যানের মেয়ে। আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি টিয়ার বান্ধবী। জি, বলুন কি বলবেন? আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে, মানে মারুফের ব্যাপারে আর কি। আপনার সাথে আমি কথাগুলো না দেখা করে বলতে চাই। আপনি এখন কোথায় আছেন? আমি তো এখন বাড়িতে আছি। আজমল চেয়ারম্যানের বাড়িতে
হুট করে যাওয়াটা বোকামি হবে। এমনকি তাদের এলাকায় গেলেও কেউ আমাকে সন্দেহ করতে পারে। হ্যালো, ইয়ে মানে সামনাসামনি দেখা করা এখন রিস্কি। আমার উপরও নজর আছে, আপনি মোবাইলেই বলুন, আমি শুনছি। মারুফ যদি নিখোঁজ হয়, তার মানে ওই দিন আপনি মারুফের সাথে আর যোগাযোগ করতে পারেননি? জি না, কিন্তু পরে আমি জানতে পারি যে মারুফ নদীর পাড়ে গেছিল। কিন্তু আপনি না থাকলে সে কেন যাবে? এখানেই তো রহস্য ভাইয়া। ওরে বলা হয়েছিল যে আমি নাকি আগেই নদীর পাড়ে গিয়ে ওর জন্য ওয়েট করতেছিলাম। এটা এটা বলা যায় একটা প্ল্যান ফাঁদ ছিল। কে বলেছে আপনাকে এসব কথা? জীবন মাঝি। জীবন মাঝি? আপনি নিশ্চিত? পুরোপুরি আমি নিশ্চিত না, কিন্তু ভাইয়া আমার সন্দেহ কিন্তু খুবই স্ট্রং। আমি জীবন মাঝির বাড়িতে গেছিলাম ভাইয়া, কিন্তু ওনারে পাই নাই, বাট একটা জিনিস পাইছি। কি জিনিস? একটা ব্রেসলেট। একটা ব্রেসলেট দিয়ে কি প্রমাণ হয়? সেদিন মারুফ আমার এই ব্রেসলেটটা গিফট করতে চাইছিল। ও কেনার পরে আমার ছবি পর্যন্ত পাঠাইছিল। আপনি শিওর? ভাই আমি শিওর, আমি 100% শিওর। ভাইয়া প্লিজ আপনি মারুফকে একটু খুঁজে দেন, প্লিজ ভাইয়া। আপনি প্লিজ শান্ত হন, আমরা চেষ্টা করছি। আর এখন তো কিছু কিছু দিক ক্লিয়ার হচ্ছে। আরেকটা কথা, আপনি খুবই সাহসী মেয়ে, এই কেসে আমার আপনার সাহায্য লাগতে পারে। আমি আমি রেডি আছি ভাইয়া, যে কোনো কিছু করতে আমি রেডি আছি। ঠিক আছে, তবে সাবধানে থাকবেন, আপনি কিন্তু এখন টার্গেট হতে পারেন। আমি ভয় পাই না ভাইয়া, যতক্ষণ পর্যন্ত না সত্যটা বের হয়েছে। এই আত্মবিশ্বাসটাই দরকার। ঠিক আছে তানহা, আমি আবার যোগাযোগ করব। জি ভাইয়া। মারুফ, তোমার আমি যেন নেই হোক খুঁজে যাবাই কোন যত তাড়াতাড়ি সব। বড় ভাই, আসসালাম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, ঠাটা রোদের মধ্যে কি নিয়ে এত দুশ্চিন্তা করতেছেন? উভয় সংকটে পড়ে গেছি গা। সামনে আগলে গর্ত, হ্যাঁ পিছনে গেলে আগুন। ভাই, এইটা তো হইতেছে জীবনের আসল খেলা, কিন্তু আপনার ওই সমস্যাটা কি আমার একটু কইবেন? যাও গা, এটা পরে কই। আচ্ছা, তুমি না আমার একদিন কইছিলা ব্যবসা করতে হইলে কোনো গলদ রাখা দেবো না? হ্যাঁ, একদম জীবনের অভিজ্ঞতা থেকে বলছিলাম ভাই। কিন্তু আমি না সেই দিন বিষয়টা বুঝি নাই, কিন্তু আইজগা মনে হইতেছে বিষয়টা বুঝতেছি। আচ্ছা লতিফ মিয়া, তুমি কোন গলদের কথা কইতেছিল সেদিন? ভাইজান, আমি যখন শুরু করছিলাম, মানে আমি যখন ব্যবসা শুরু করছিলাম, আমার হাতে তখন ধরেন একটা টাকাও নাই। ঠিক এই সময় মনে হইল যেন ফেরেস্তার মতো একটা লোক চলে আসলো, মহাজন। আইসা আমারে বললো, আর এ মিয়া ব্যবসা করো, বড় হও। চড়া সুদে সে আমারে 50,000 টাকা একদম লোন দিল। তারপর কি হলো জানেন বড় ভাই? দোকান চালামো না কিস্তি দেবো এইটাই বুঝতে পারতেছিলাম না। লাভ দোকানে আসার আগেই সুদের টাকা দিয়ে দিতে হয়। কেন? আর ওই যে ব্যবসার তো কোনো আইডিয়া ছিল না। ওই মুরব্বীর একটা কথা কয় না বড় ভাই, যে লাভের গুড় পিঁপড়ায় খায়, আর আমার লাভের গুড় খাইতেছিল ওই মহাজন। আসলটা তো রয়েই গেল। তারপর? তারপর আর কি ভাই, তারপর আমার বাড়ি গেল, ঘর গেল, আমি এলাম গ্যারাম ছাড়া। আপনার আর কি কমু ভাই, আপনার তো বড় ভাইয়ের মতো মানি। আমি না পুলিশও অত ভয় পাই না, ওই মহাজন শালাক আমি এখন যত ভয় পাই। আপনি নিশ্চয়ই আমার মতো ভুলটা করবেন না। আরে বড় ভাই, কি হলো? লতিফ মিয়া, তুমি মানুষটা খারাপ হইলো, তোমার অজান্তে তুমি আমার অনেক বড় একটা উপকার করছো। উপকার আমি করছি?
কেমনে বড় ভাই? শোনো লতিফ মিয়া, জি। তুমি আমারে এতক্ষণ যে গল্পটা কইলা একদম সেম টু সেম উল্টা আমিও করে ফেলাইছি। কি কোন ভাই, আপনি কার কাছ থেকে টাকা নিছেন? ওই গঞ্জের এক বড় মহাজনের কাছ থেকে। ও, নাম কি কোন তো ভাই? সাদেক ব্যাপারী। কি ব্যাপারী? সাদেক ব্যাপারী? সাদেক ব্যাপারী? কি হলো, তুমি কারো চিনো নাকি? চিনি মানে বড় ভাই, আমি যে আজকে রাস্তার ফকির হইছি ওই একমাত্র কারণ হলো সাদেক ব্যাপারী। তার কাছ থেকেই আমি সুদে টাকা নিয়েছিলাম। আমি আর কি হারামি ভাই, সে আমার সাথে 100 গুণ, ওইটারে আরো যোগ করতে পারেন, 1000 গুণ হারামি হইল ওই সাদেক ব্যাপারী। হ্যাঁ ভাই। তাহলে তো আমি শেষ। শেষ মানে খুশি কি, উনি কিন্তু সুদের ব্যবসা তো করেই, হারামি লোক তো ঠিক আছে, তার পিছনে একটা বিরাট লাঠিয়াল বাহিনীও আছে। ইয়া আল্লাহ, কি কইতেছিল তুমি? তাহলে এখন আমি কি করুম? এ ভাই 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 ভাই, আপনি কত টাকা নিছেন আমার একটু খুইলাগন তো। 5 লাখ। 5? ওয়েলকাম ওয়েলকাম, অভিনন্দন, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। ওরে এখন আমি কি করুম? নাকি আমি পালায় যাবো গেল তুমি হেডা কও? না, পলাইবেন না, পলাইলেই কিন্তু আপনার খুঁজে আসে ধরবো, আর যদি একবার ধরা পড়েন তাইলে আপনি শেষ। তাইলে একটা রাস্তা অবশ্য আছে। কি রাস্তা? ভাই সাদেক ব্যাপারী প্রথমে মানুষের সুদে টাকা দেয়, দিয়া মানুষকে কিনে, তারপরে প্রেশারতে ওই মানুষ সে ভাঙে। তারপর আমরা যদি সাদেকের চালের আগেই চালটা দিয়া ফেলাইতে পারি তাইলে তারে আটকায় ফেলা সম্ভব। সেটা কি তুমি পারবা? একটু কঠিন, কিন্তু বড় ভাই এই লোকের কারণে আমি রাস্তার ফকির হয়েছি ঠিকই, কিন্তু দিন শেষে আমি একটা জিনিস খুব ভালো মতো শিখা গেছি, যে ওই লোক কখন কি চাইলটা দিব এটা আমি খুব ভালো মতো বুঝি। লতিফ মিয়া, তুমি এই ব্যাপারটা একটু দেখো, যেমন হোক আমারে বাঁচাও। মহাজনের এই জালের মধ্যে আমি পড়তে চাই না। বড় ভাই যদি বাঁচতে চান আমার কথা শুনতে হবে, একটুও ভুল করা যাবে না। তুমি যা কইবা আমি তাই শুনো। ঠিক আছে, প্রথম কথা, নতুন কইরা তার সঙ্গে আর কোনো চুক্তি করবেন না। দ্বিতীয় কথা, তার সামনে বা তার লোকের সামনে কখনো দুর্বলতা প্রকাশ করবেন না। আর 3 নাম্বারটা হইল, আমি যেই প্ল্যানটা করবো সেই প্ল্যান মতো চলবেন। ঠিক আছে, আল্লাহ ভরসা। তুমি যেমনে যেমনে যা যা কইবা তাই হইব। আচ্ছা ঠিক আছে, নিশ্চিন্ত হন, চলেন হাতে হাতে প্ল্যানের কথা। হ্যাঁ চলো চলো, এটা নিয়ে আপনি তো ভাইবেন না, বলো না, আমি আসছি তো। মজনু, ভাবি, কি হলো এভাবে ডাকলা কেন? কোনো কি বিপদ টিপদ হয়েছে আবার? না না না, কোনো বিপদ হয়নি। মানে আসলে একটু কথা কমু, কিন্তু এই পরিস্থিতিতে কথাটা বলা ঠিক হবে কিনা জানি না, তারপর আমার বলতে হইব কথা। কি কথা কও না, আবার কিছু ঘটছে টুটছে নাকি? আরে না, মানে আছে না ভাই, তোমরা বলতো না সবসময় আমার এই বিয়া করার জন্য, তো আমি তো রাজি টাজি হইতাম না। তো আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি যে আমি বিয়াটা করিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, আমি এই কথাটা শোনার জন্য কবে থেকে অপেক্ষা করতেছি। শেষমেশ আমার ভাই মজনুর মাথায় বুদ্ধি আইলো। না না, বুদ্ধি আইছে ঠিকই, কিন্তু একটু চাপের মধ্যে হয়েছে আর কি। চাপ কেন? লাইলি তোমার চাপ দিতেছে নাকি? না, লাইলি সরাসরি চাপ দিতেছে না, কিন্তু তার ভাই আছে না রুস্তম, সে, আমি যখন রাজি ছিলাম না তখন তার ভাই বলে এক মহাজন পাত্র ঠিক করছে, এখন আবার সেই পাত্র দিকেই লাইলি নিয়ে যেতে চায়। আরে কোথাকার কোন মহাজন? আমাকে মজনু কম নাকি? লাকে একটা ছেলে, এই পাত্র রাইখা অন্য পাত্র, এই বাড়ির ছেলে রাইখা, এটা কোনো কথা হইলো? আর সেটা বড় কথা না, আসলে সময় খুব কম তো, আর প্রস্তাবটা দিয়ে দিতেই গো, আর লাইলি খুবই টেনশনের মধ্যে আছে। কিন্তু মজনু সময়টা তো ভালো যাইতাছে না। একদিকে স্বামী আর বিয়ের চাপ, অন্যদিকে মারুফ নিখোঁজ।
তার মধ্যে টানা এই ঝামেলার মধ্যে ঢুকে গেছে। আর তোমার ভাই কি ভাবতেছে কি করতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তাই তো বলতেছি ভাবি, এসব মার পেছে যদি আবার বিষয়টা দেরি হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রুস্তম কিন্তু বসে নেই, সে উইঠা বইরা লাগছে। তুমি একটা কাজ করো, রুস্তমের সাথে সরাসরি কথা কও, তাইলে ভুল বোঝাবুঝি একটু হইলেও কমবো। রুস্তম আসলে আগের মতো নাই, শুনতেছি সে মহাজনের সাথে বলে নতুন ব্যবসা শুরু করতে যেতেছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে, তাইও তো নিজের মতো করে সিদ্ধান্ত নিতেছে। তাইলে তো লাইলির উপর চাপ বাড়বো। মায়াটা ভয় পাইতাছে তো। ও ভয় পেতেছে, আমিও ভয় পেতেছি। দেখা গেল দেখতে দেখতে সবকিছু শেষ হয়ে যাবো গা, তখন হাতের নাগালই থাকবো না। তুমি লাইলির সত্যি সত্যি ভালোবাসা তাই না? না, আগে বুঝি নাই, আগে তো আসলে মানে ওইভাবে আমি ওরে ফিল করি নাই, কিন্তু এখন মনে হইতেছে ওরে রিয়েলি আমি ভালোবাসি। ওরে ছাড়া আমার কাছে সবকিছু অসম্পূর্ণ মনে হয়। তাহলে আর দেরি কেন? ভালোবাসা যখন বুঝছো তখন সাহসও রাখতে হইব। কিন্তু ভাবি ভাইজান ওনারে না জানে কিছু করা কি ঠিক হইব? এখন তোমার ভাইজানরে সবকিছু জিগাইলে কোনো কাজ কিন্তু আগাইব না। সময় সুযোগ বুঝে কইতে হইব। আগে নিজের কাজটা আগাও। ঠিক আছে ভাবি, কালকে আমি রুস্তমের সাথে কথা বলি, কোনোভাবে আর দেরি করা যাবে না। তুমি কোনো চিন্তা কইরো না, আমি তোমার পাশে আছি। সময় খারাপ হইলেও শুভ কাজ পিছাই রাখা যাইব না। লতিফ মিয়া, ওয়ালাইকুম আসসালাম। আমার হারানো সৈনিককে আমি খুঁজে পাইলাম। আমার চোখ আর পুলিশের চোখ ফাঁকি দিয়া দিব্যি আরামে চলতেছে না। কি যে কর না, আসলে হয়েছে কি, পুলিশ তখন আমরা যখন তখন খোঁজা শুরু করছে। একটু আগে আর একটু হইলে পুলিশের হাতে ধরা পড়া গেছিলাম প্রায় মহাজন সাহেব। পুলিশের চোখ দিয়ে কেমনে ফাঁকি দিতে হয় সেটা আমি জানি, কিন্তু আপনার চোখে ফাঁকি তওবা তওবা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। হাসাইলা লতিফ মিয়া। আরে তোমার মতো এত অর্গানিক টাউট বাটপার এই 2-4 গ্রামের কয়টা আছে কও? অবশ্যই দিক থেকে তোমার অত্র গ্রামে বিখ্যাত বলা চলে। কি হইলো, রাগ করলা? বিখ্যাত কটা কি ঠিক হইলো নাকি কুখ্যাত কটা ঠিক হইব? মহাজন সাহেব, আপনি আমার বিখ্যাত কন আর কুখ্যাত কন, আমি তো আপনার দ্বারে কাছেও নাই। আমি ধরেন একটা চুনোপুটি, আপনি মোটামুটি একটা রাঘব বলে আর কি। লতিফ মিয়া, এত প্রশংসার কি আছে? কিন্তু তোমারে দেখা কেমন সুবিধার মন হইতেছে না। মহাজন সাহেব, আপনার তো জহুরি চোখ, আপনি ঠিক ধরতে পারছেন। দিন রাত যে টাকা আর ওই যে পুলিশের চিন্তা, আমি একদম মরার মতো পাই যাচ্ছি মহাজন সাহেব। আরে মিয়া, এই লাইনে কি তোমার ভয় পাইলে চলে? কি অসুবিধা? না, তেমন কোনো দরকার নাই। একটা গোপন খবর আছে মহাজন সাহেব। গোপন খবর? কি খবর? ওই যে রুস্তম আছে না, রুস্তম, ওই যে বাচ্চু চেয়ারম্যানের যে চেলাটা, তার যে বইনে যে লাই দি, তার ব্যাপারে একটা খবর। আরে মিয়া, কম না কি হয়েছে গো? দুলাস চাচা। এবার মনে হয় ফলন খুব ভালো হইব রে। জি চাচা, মাশাআল্লাহ, এইবার ফলন বেশিই হবে। ফলন হন দরকার, গতবার তো কিছুই হয় নাই রে।
বাড়ি থেকে? হ্যালো, না এখন না, পরিস্থিতি এখন খুব গরম। আমি জীবন মাঝিরে কইছি সাবধানে থাকতে। আরে না না, এখন ওই নদীর আশপাশ দিয়ে যাওয়া ঠিক হইব না, পুলিশ খুব নড়াচড়া শুরু করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো রাখো। চাচা, গ্রামের কি অবস্থা রে? হাল হকিকত কি? গ্রামের অবস্থা খুব একটা ভালো না চাচা। বাচ্চার কি অবস্থা? তারা তো খুবই ভেঙে পড়ছে। আর ওই যে পারভিন চাচি আর ফুলনুর দাদি, এরা সারাক্ষণ কান্নাকাটি করতে করতে শেষ হয়ে যাচ্ছে। চাচা, একটা খবর পাইছি। কে? ওই 500 চেয়ারম্যান আর রুস্তম ওই নদীর পার গ্রামের সব জায়গায় চিরুনি অভিযান চালাইতেছে। মানুষজন নিয়ে সারাক্ষণ খুঁজতেছে, কিন্তু এখনো মারুফরে পায়নি। আর একটা কথা চাচা, ওই ইদানিং গ্রামের মধ্যে পুলিশের আনাগোনা বাইরে গেছে। আর একটা খবর পাইছি, ওই নদীর পাড়ে নাকি একটা মানিব্যাগ পাওয়া গেছে। আর আমাদের গ্রামের কিছু মানুষ ওই নদীর পাড়ে কিছু রহস্যজনক অপরিচিত লোকজনদের ঘোরাঘুরি করতে দেখছে। এখন কি আর কেউ এইসব কাজ কাঁচাভাবে করে নাকি? মানে চাচা, বুঝলাম না। আমি কইতেছি, মানুষ তো এখন গুজব ছড়াইতে ওস্তাদ। একটা এই মানি ব্যাগ পাওয়া গেছে মানে এটা তো এমন কিছু না, এটা ভাবা তো বোকামি রে। জি চাচা, এটা অবশ্য ঠিক বলছেন। শোন, জি, পুলিশের লগে কথা খুব কম কবি। কেন চাচা? আহা, পুলিশ এখন সবাইরে সন্দেহ করতেছে। তোরা যদি কিছু জিগায় তুই এড়িয়ে যাবি, আন্দালে একদম চুপ থাকবি। ঠিক আছে। জানোসই তো, বউবার কোনো শত্রু নাই। তা তো জানি, বউবার কোনো শত্রু নাই, কথা কইলে বিপদ। আর একটা কথা, বলেন। তানহার দিকে একটু খেয়াল রাখবি। আমার মনে হইতেছে তানা ইদানিং খুব সাহস নিয়ে চলাফেরা করতেছে। তা তো একটু করতেছেই, তবে আপনি তো জানেনই, টানা তো এরকমই। আরে জুলাস, এখন তো এমন হলে চলবো না। চারিদিকের অবস্থা খারাপ, কার মাথায় কি ঘুরতেছে কে জানে। জুলাস, কি ভাবস তুই? না চাচা, আমি তো কিছু ভাবতেছি। যা ভাবার দরকার নাই তা নিয়ে ভাববি না। নিজের কাম নিজে করবি, মাথাটা ঠান্ডা রাখবি। জি চাচা। হায়, চলেন। জীবন মাঝি চাচা আসলে কি লুকাইতে চাইতেছে? জুলাস, হ্যাঁ, কি হয়েছে? দাঁড়িয়ে রয়েছিস কেন? আয়, না ওই কামলা গুলো কি ভাবছিস তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে? আবার বলতেছি, কোনো ভাবা ভাবি নাই, যেটা বলছিস সেভাবে কাম করবি। ইরে আপু, কাল লোকে এতক্ষণ থেকে গোপন মিটিং করলি? সামিহা। আল্লাহ, সামি আপু আসবো নাকি? কি করে? না, ওর এখন বাসা থেকে বাইর হওয়াটা আরো কঠিন হয়ে গেছে। চাচা নাকি আরো কড়াকড়ি নিষেধ দিছে। কিন্তু আমি অন্য আরেকটা কথাও শুনলাম, যেটা শুনে তুইও অনেক অবাক হবি। কি কও? ওরা আমি তো ডেইলি নতুন নাটক করতেছে। তানহা নাকি নিজে নিজে বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে গেছে। কি কও তুমি এসো? এখন এই সময়? মারুফের খোঁজে। না আপু, এটা কেমনে সম্ভব? দুই চেয়ারম্যানের মধ্যে আগুন জ্বলতেছে, এমন অবস্থায় ওগো বাড়ি যাওয়া মানে তো নিজের বিপদে ফেলানো। আমিও তাই কইলাম, কিন্তু তুই একবার ভাব, একটা মাইয়া একা একা তার বাপের শত্রুর বাড়িতে গেছে শুধুমাত্র একটা ছেলের খবর নেওয়ার জন্য। তার মানে তো তানহা মারুফরে সত্যি সত্যি ভালোবাসা। আপু, মনে তো তাই হইতেছে। ভালোবাসা না থাকলে কি একটা মানুষ কারোর জন্য এরকম পাগলামি করে?
মানুষ ভয় পায় হিসাব করে, কিন্তু ভালোবাসা অনেক সময় মানুষরা অন্ধ সাহস দেয়া দেয়। কিন্তু ভয় লাগতেছে আপু, যদি ওর কিছু হয়ে যায় তো? এটাই তো ভাবতেছি, কারণ বাচ্চু চেয়ারম্যান তো এখন আগুন হয়ে রয়েছে, তার উপর মারুফ নিখোঁজ, তারা সব দোষ আজমল চেয়ারম্যানে দিতেছে। তার উপরে যদি একবার ভুল মানুষের হাতে পড়তো, কাউরেও বুঝায় বলতে পারতো যে ও একটা ভালো উদ্দেশ্য নিয়ে গেছিল, তারপরে ওই মাইয়াটা গেছে। মানতে হইব তানহার সাহস আছে, নিজের ভালোবাসার মানুষ বিপদে, এটা তানহা কোনোভাবেই মাইনা নিতে পারেনি। আচ্ছা আপু, ভালোবাসা কি এরকমই? আর তাছাড়া আমি তো তানহারই চিনি, তানহা কিন্তু খুব শক্ত শক্ত একটা মাইয়া। হয়তো মানুষ যখন কাউরে ভালোবাসে তখন ভয়, মান, অভিমান সবকিছু অনেক ছোট মনে হয়। তোমার ইমন ভাইয়ের কথা মনে পড়তেছে না? কিছু কিছু কথা সারা জীবনেও মানুষে ছাড়ে না। কিন্তু আপু, তানহার কি এখন সাবধানে থাকা উচিত না? অবশ্যই থাকা উচিত। এই কথাটাই আমি সামিহারে কইলাম, ওরে কইলাম তানহারে জানি একটু নজরে রাখে, কারণ এমনি দুই পক্ষের মধ্যে এত দ্বন্দ্ব, সন্দেহ, বিপদ, এর মধ্যে সবকিছু না কেমন জানি খুব খারাপ একটা জায়গায় চলে যেতেছে। জানো আপু, আগে মনে হইতো যে চেয়ারম্যানগুলোর এই লড়াই শুধু বড়দের লড়াই, কিন্তু এখন দেখতেছি যে এইসবের আগুন পোলাপাইনদের জীবনেও লাগতেছে। ক্ষমতার ঝগড়ায় সবচেয়ে বেশি পিছা যায় নিরীহ মানুষ আর ভালোবাসার মানুষ। তানহা, কি হয়েছে আপু? তুই এইখানে, তোরে আমি সারাটা বাড়ি খুঁজে বেড়াইতেছি। কেন, কিছু কি হইলো নাকি আবার? হয়েছে, অনেক বড় কিছু হয়েছে। আমার সত্যি করে কত, বাচ্চু চেয়ারম্যানকে আসলে তোর উঠাই নিয়ে গেছিল? কি রে তানহা, কথা কস না কেন? তোমার কি জুলহাস ভাইয়ের সাথে কোনো কথা হয়েছে? হয়েছে। এত বড় সাহস তোর, তুই নিজে থেকে গেছিল ওই বাড়িতে? আপু, আমি নিজেই গেছিলাম। মাথা ঠিক আছে তোর তানহা? এই অবস্থায় তুই শত্রুর বাড়িতে গেছোস? আমি শত্রুর বাড়ি ভাবি নাই আপু, আমি শুধু গেছিলাম মারুফরে খুঁজতে। কিন্তু তুই একবারও ভাবস নাই ওরা তোর কোনো ক্ষতি করতে পারে? ভাবছিলাম, কিন্তু তবু আমার মনে হইতেছিল যে মারুফের যদি কোনো কিছু একটা হয়ে যায় তাহলে আমি নিজে নিজে ক্ষমা করতে পারবো না আপু। আর আমি এটাও ভাবছিলাম যে ওদের বাড়িতে গেলে হয়তো আমি কোনো হদিস পাবো। আচ্ছা বুঝলাম তুই গেছিস, কিন্তু তুই কি জানোস বাবা কি ভাবছে? বাবা কি ভাববো? তুমি কি বুঝাইতে চাইতেছো? বাচ্চু চেয়ারম্যানের ফোন পায়ে বাবা ভাবছে তোরে ওরা রাস্তা থেকে উঠে নিয়ে গেছে। বাবার রাগে ফুসতাছে। এখন যদি বাবা জানে তুই নিজে থেকে ওই বাড়িতে গেছোস, বাবার অবস্থা কি হবে তুই একবার চিন্তা করছোস? আর যদি জানে জুলহাস ভাই ওই ঘটনাটা জানে, তখন জুলহাস ভাইরে কি করবে তুই জানোস না? আমি তো এত কিছু ভাবি নাই আপু, ব্যস্ত লাগছে বাচ্চু চেয়ারম্যান যখন বাবারে ফোন দিয়ে হুমকি দিল তখন। না, সব প্যাচ তুই নিজে লাগাইছিস, শত্রুর বাড়িতে নিজে থেকে গিয়া। বারবার শত্রুর বাড়ি কেন বলতেছ আপু? ওরা যদি শত্রু হইতো তাহলে ওরা বাগে পায়া ছেড়ে দিল। তাই তো, ওরা তোরে বাগে পাওয়া ছেড়ে দিল কেন? ওরা তো চাইলে তোরে ধরে রাখতেই পারতো। ওরা ধৈর্য রাখতেই চাইছিল, ছাড়তে চায় নাই। এবার তোমার সাথে ঝগড়াই করতেছিল। আর পারভিন চাচিও ছেলের কষ্টে আমার বিপক্ষে কথা বলছে। তাই না? ফুলনুর দাদি। ফুলনুর দাদি? হ, আমি যে ওদের বাড়িতে ঢুকছি সবাই আমার সন্দেহের চোখে দেখতেছিল। বাচ্চু চেয়ারম্যান তো সরাসরি বলল যে মারুফ এই বাড়িতে না আসা পর্যন্ত আমি নাকি বেরই হইতে পারবো না। আমি
যে ওদের বাড়িতে ঢুকছি সবাই আমার সন্দেহের চোখে দেখতেছিল। বাচ্চা চেয়ারম্যান তো সরাসরি বলল যে মারুফ এই বাড়িতে না আসা পর্যন্ত আমি নাকি বেরই হইতে পারবো না। তারপর ফুলনুর দাদি আমার সামনে এসে দাঁড়াইলো। তারপর আমার দেখা কইল এটা আমার নাত বউ, ও এই বাড়িরই মাইয়া। আপু ওই সময় আমার মনে হইতেছিল আমি কোনো শত্রুর বাড়িতে না, আমি আমার নিজের বাড়িতে আছি। আর ফুলনুর দাদি আমার অনেক আদর করছে। দাদা কি কিছু কইছে তোরে? কইছে, অনেক কিছু কইছে। উনি সবাইরে থামাই দেয়া বলছে যে এই মাইয়া কিন্তু নিজের ইচ্ছায় আসছে, তাহলে থামাই রাখা পাপ হইব। আর যেহেতু আমি নিজের ইচ্ছায় আসছি, আমার নিজের ইচ্ছায় যাওয়ারটারও অধিকার আছে। তারপর বাচ্চা চেয়ারম্যান চুপ হয়ে গেল, আর পারবেন আন্টিও কিছু বললো না। দাদি জোর করে আমরা বসাইলো। তারপর সে আমরা বললো যে যাও, যেদিক থেকে আসছো সেদিকেই যাও। আর এটাও বলছে সময় হলে তোমার সাজাই নিয়ে আসবো। আর এটাও কইলো এটা তো তোমারই বাড়ি। অদ্ভুত, এই পরিস্থিতিতে এরকম সম্মান আমি তো ভাবতে পারতেছি না। ওই দিন আমি বুঝছি যে মানুষের মধ্যে শত্রুতা থাকলেও কিছু কিছু জায়গায় এখনো মায়া বাইসা থাকে। কিন্তু তানহা, তোর এরকম সাহস কিছু সময় ভালো, আবার কিছু সময় ভয়ঙ্করও। আপু আমি না, মানে আমার ভিতরে আসলে ভয়টা কাজ করতেছে না। যতদিন পর্যন্ত আমি মারুফরে খুঁজে না পামু ততদিন পর্যন্ত আমি অ্যাটলিস্ট থামবো না। খায় নাও, হাত তো যদি বাধা খাবার কিভাবে হাত খুলে দেই? খাও না, না খাইলে তো মরে যাবো আমি। বইটা গেলেই তো ভালো, বইটা গেলেই তো ভালো। আর কয়দিন আমার একটাই রাখবা, কয়দিন রাখবা? ভাই ভাই খালি খালি একটা কথা উত্তর দাও। এই আমার কিডন্যাপ করলো কারা? কার এত শত্রুতা আমার লাগে? আমি আমি তো কারো ক্ষতি করি নাই। ভাই আল্লাহর রাস্তা কো, ভাই আল্লাহর রাস্তা কো, কোন শত্রু নাকি নাকি দাদার বাবা? দাদার বাবা আজমল চেয়ারম্যান? বেশি প্রশ্ন করিস না ভাই, খালি একটা কথার উত্তর দাও। আমার আগের জায়গা থেকে কেমন লাগে? পুলিশ খোঁজ পেয়ে গেছিল, তাই শোনাইতে হইলো। কি কইলা? পুলিশ? বেশি খুশি হইস না, খোঁজ পাইছে মানে পাওয়া যাবে এমন ভাবিস না। পুলিশ যদি একবার খোঁজ পাইয়া থাকে, তার মানে পুলিশ আবার খোঁজ পাইব। ঠিকই পাইব। আম্মা, আম্মা, দাদি, তানহা, তানহা, আমি আবার ফিরব, আমি আবার ফিরে আসব, আমি ফিরব। ওই আজমল চেয়ারম্যান যা করছে, আমার দাদির যেভাবে অপমান করছে, তারপর আমি বসে থাকবো? চাচা, কি রে রুস্তম, তোর কি হয়েছে? আমার এরকম বিপদের সময় তুই চুপচাপ থাকুস কেমনে? তোর কিসের জন্য আমি রাখছি? চাচা আমি তো বসে নাই চাচা, মারুফরে খোঁজার লাগে আমি লোকজন রাখছি, আমি নিজে তো খুঁজতেছি চাচা। তাহলে আমার ফোন ধরস না কেন? কি এত তোর কাম?
চাচা, আমার কি ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে না? ব্যক্তিগত কাজ? এমনি আমার পোলা নাই, তার ভিতরে আমার সালাল বিষ। বোঝস না আমি কি এর মধ্যে আছি? কি হলো, কথা কস টাকা? আমিও ঝামেলা আছে চাচা। তোর আবার কি এর ঝামেলা? আমি ব্যবসা করুন চাচা। এই সময় হঠাৎ করে এই চিন্তায় লোকে? চাচা, আমারও তো একটা জীবন আছে। আমি কি সারা জীবন মানুষের কাম করে থাকবো? বুঝছি, তোর বোনের বিয়ের জন্য টাকা চাইছিলি, আমি দিতে চাই নাই, এই জন্য রাগ। আরে আমি তো কইছি সময় এলে দেখা যাইব। আমি কি আমার ছেলের থেকে তোরে কম দেখি রে রুস্তম? মাঝে মাঝে রাগ করি, তার যথেষ্ট কারণ থাকে। আরে মানুষের মন কি সবসময় এক থাকে রে? এটা আমি কি কই? মহাজনের টাকার কথা কইলে চাচা কি ভাববো? এই সময় আমি অন্য চিন্তা করছি, এটা তো উনি ভালোভাবে নিব না। আচ্ছা, আমি নিজে নদীর পাড়ে গেছি, মারুফরে খুঁজছি, সমস্ত মাঝিগুলোর কথা কইছি। মাঝিরা কইছে তারা মারুফের মতো এরকম কাউরে দেখে না, এমনকি কোনো লাশও তারা থাম! থাম! এসব কথা একদম কবি না। আমার পুনরে মায়ের ফেলানোর কথা যদি আরেকবার তোর মুখ দিয়ে উচ্চারণ হয়, তাহলে আমি তোর জিভ রান নিয়ে ছিঁড়া ফেলামু। আমার পোলারে আটকায় রাখতে পারে, কিন্তু আমার পোলারে মায়েরা ফেলাইব এইরকম বুকের পাটাই এই এলাকায় নাই। আমি তাহলে কেমন লাগায় ফেলামু? চাচা, আমি আসলে বুঝতে পারি নাই, আপনি আমার মাফ করে দেন। আমি কথা উল্টা কথা কয়ে ফেলেছি। আমি মারুফকে ছোটবেলা থেকে দেখতেছি, ওর কত আবদার, কত বায়না আমি নিজে হাতে মিটেছি। ওরে আমিও আদর করি, ভালোবাসি। এইরকম কাজ যদি কেউ করে, আমি রুস্তম আপনাকে কইতেছি, তার চোখ আমি উপরে ফেলামু। এইটাই তো চাই, এই আগুনটাই তো চাই। কিন্তু কিছুদিন ধরে তোর এই আগুন নিভে আসছিল। আমি খুব কষ্টে আছি রে রুস্তম। আমি আন্ডারগ্রাউন্ড, আপার গ্রাউন্ড সব জায়গায় লোক লাগাইছি, সব জায়গায় খবর দিছি। আরেকটা কথা, এখন থেকে আজমুল্লার দিকে নজর রাখা লাগবে। ও কই যায়, কি করে, সব খবর নেওয়া লাগবো। চাচা, এটা তো আপনি ভালো কথা কইছেন। রুস্তম, তুই আমার কাছে কোনো কিছু লুকাইতেছিস না তো? রে, কথা কষ্ট টাকা? না চাচা, কি কইতেছেন? আমি কি লুকামু, কেন লুকামু? মনে রাখিস, এই সময় যে আমারে ঠকাইব, আমি তোরে মোটের নিচ থেকে টাইনে বের করব। চাচা, আমি তো আপনারই মানুষ। আব্বা, এই মারুফের গলা না বাজান? এই রুস্তম, শুনতে পাইছস? মারুফের গলা না? মারুফ! চাচা, চাচা একটু শান্ত হন চাচা, একটু শান্ত হন, একটু শান্ত হন। আমি আর কত মিথ্যা আশা করুম রে রুস্তম, আর কত মিথ্যা আশা করুম। চাচা, আশা ছাড়েন না চাচা, মানুষ বাঁচে আশা নেই। আমি আশা চাই না, আমি ফল চাই। আমি আমার মার উপরে চাই। চাচা আপনি শান্ত হন চাচা, আমি অখনই আবার একটু খোঁজ খবর নিতেছি চাচা, আমি আপনি জানিয়ে দিচ্ছি চাচা। খালি খোঁজ না, মার উপরে খুঁজে বার কর। ঠিক আছে চাচা, আমি যেতেছি চাচা। রুস্তম, চাচা, সেনবেয়ক আমার মার উপরে আইনাতে। ঠিক আছে চাচা। মহাজন সাহেব, ওই রুস্তম ওই বেটা কিন্তু ডরাইছে। নিজের মুখে না কইলেও আমি বুঝতে পারছি।
কিন্তু আজকে সে নিজের মুখে সেটা স্বীকার করছে। কি কইছে? মজান সাহেব ওই যে 5 লাখ টাকার চিন্তায় কত মাথা একদম পাগল হয়ে যাওয়ার দশা। আবার ওদিক দিয়ে যে আপনার বিয়ার কথা সেটা নিয়েও কনফিউজ। আপনারে ভয়ও পায়, আবার ওই 5 লাখ টাকার লোভ ছাড়তে পারতেছে না। লতিফ মিয়া, জি আমি আগেই বুঝছিলাম মানুষটার ভিতরে হালকা দুর্বলতা আছে, জি জি। চাপ দিলেই ভাঙবো। তবে মজান সাহেব আমার কাছে কিন্তু একটা ছোট্ট শর্টকাট আছিল। মানে শর্টকাট কি? রুস্তম রে এমন ভাবে পেঁচাইতে হইব যেন তার সামনে শুধু একটা রাস্তাই খোলা থাকে। চলে যাও। আপনি খালি তারে কইবেন এখন যদি সে টাকা ফেরত দিতে চায় তাহলে সুদ বাবদ তারে আরো 50,000 টাকা দিতে হইব। আর যদি তা না হয় আগের হিসাবও নতুন করে করতে হইব। কিস্তি আর সুদ দুইটাই একলগে চাপ দিবেন। তারপরে তারে আপনি টাকার জন্য চাপ দিবেন, বলবেন যদি টাকা দিতে না পারো তোমার বোন লাইলির সাথে আমার বিয়াটা দিয়ে দাও। আর যদি বিয়া দিয়া দেয় তখন তো আপনার আত্মীয়, টাকা পয়সা মাফ। আরে লতিফ মিয়া, তুমি তো দেখি জুয়েল ছিলে। তোমার যে অর্গানিক টাউট পেট্রোল কইতেছি আমি কিন্তু ভুল কই নাই। তোমার মাথা আগের চাইতে কিন্তু ফাস্টার ওয়ার্ক করতেছে। ওইসে কি মাদন সাহেব, ওই যে জীবন আমাদের শিখাইছে বলে তো এখনো বাইতে আছি। আর এই পুলিশের ডরে মরে ওই যে গড়তে ঘুরতে কত জায়গায় লুকায় থাকতে হয়তো গড়তে ঢুকতে ঢুকতে কেমন জানি নিজের মধ্যে একটা শিয়াল ব্যাপার চলে আসছে, মাথাটা শিয়ালের মতো কাজ করে। আরে শিয়াল না, খেক শিয়াল। তুমি হঠাৎ করে নিজেরে শিয়ালের সাথে তুলনা করতেছো, হ্যাঁ? আচ্ছা যাক লতিফ মিয়া, একটা কথা কত, যে এত কিছু করতেছো তুমি, এখানে তোমার লাভ কি? মদন সব সোজা করে একটা কথাটা কই, আমার ধারটা মাফ করে দেয়। আমি আর পলায় টলায় থাকতে চাই না, জীবনটা একদম শেষ হয়ে যেতেছে। তাইলে খেলাই এখানে লতিফ মিয়া। মদন সাহেব, আমি পাপী মানুষ, কিন্তু আমি আর পারতাছি না। আমি একটা কথা কই, আপনি যদি খালি আমার টাকাটা মাফ করে দেন, আপনার যত কাজ আছে আমি সহজ করে দেব। আর রুস্তম? মহাজন সাহেব, নিজেরে বাঁচাইতে গেলে মানুষ অনেক কিছুই করে। ঠিক আছে, যদি এ বিয়ে হয় আর রুস্তম আমার হাত থেকে বাইরে হইতে না পারে, তাইলে তোমার পুরনো হিসাব নিয়ে আমি ভাবো। মদন সাহেব, খালি ভাবলো হইব না, লিখিত একটা ভরসা লাগবো। লতিফ মিয়া, বহুত চালাক হইছো না। আগে কামটা করো, তারপরে তোমার পুরস্কার দিব। শুনো, আমি রুস্তম রে ডাকো, তোমার প্ল্যানের কথাটা কম, যদি না পারে তারপর লালির কথা তুলুক। তখন যদি রাজি না হয়, মানুষকে কেমনে রাজি করাইতে হয় সেইটাই সাদেক ব্যাপারী ভালো করে জানে। ঠিক আছে মদন সাহেব, আমি নজর রাখুন। যদি রুস্তম অন্য কোনো প্ল্যান করে আমি আগে আপনারা জানাই দিব। লতিফ মিয়া, আরে মিয়া, তুমি হইছো আমার আমনা লোক, ঠিক আছে? আমনা লোকের জন্য দিল দিয়া কাজ করতে হয়, ঠিক আছে? আমি তো আছি। হ্যাঁ শোনো, টাকা পয়সা ওই সাদেক ব্যাপারের জন্য কোনো বিষয় নেই, ঠিক আছে? এখানে অল্প কটা টাকা আছে, রাখো সে, রাখো। আরে না, কি দরকার, থাক। আরে রাখো না, দিমু। আর পাই না। এই করো কি করো কি, আমরা লোকের কেউ পাই সালাম করে, হ্যাঁ? ঠিক আছে, যাও, কাজ করো মনোযোগ দিয়া, আমি আছি। রুস্তম মিয়া, এখন দেখো খেলা কোন দিকে ঘুরে। গামিয়া, এই খবর আছে?
কি খবর, আবার তো কিছু ঝামেলা হচ্ছে? আরে ঝামেলা নেই, বরং ভালো খবর আছে। ভালো খবর? এই বাড়িতে আবার ভালো খবরের কথা তুলতেছেন না? নজনি চাচা মজবুন চাচা আবার কি করছে? সে বিয়া করতে রাজি হয়েছে। সত্যি? এটা তো অনেক বড় খুশির সংবাদ মা। হ, আমি তো প্রথম বিশ্বাসই করতে পারি নাই যে মজনু বিয়ার কথা শুনতেই পারে না, সে এখন নিজে থেকেই বিয়া করতে চাইছে। আমাকে এই সময়টা নষ্ট করা ঠিক হইব না। তাইলে কি মজনু চাচা রাজি পড়ে না ভাবতেছে? দরকারে সে তো লাইলিরেই ভালোবাসে, শুধু আগে বুঝতে পারে না। পুরুষ মানুষগুলাই না এমন, নিজের মন বুঝতে বুঝতেই দুনিয়া শেষ করে ফেলায়। হ্যাঁ ঠিকই কইছিস। তাই না, আমি একটা কথা ভাবছিলাম, কি? স্বপ্নের হইলে আরো ভালো হইতো না? মা, তুমি এখনো এই বিষয়টা নিয়ে পড়ে আছো? আরে বাবা, আমি তো শুধু ভাবছিলাম, স্বপ্নের লাগে কত মিল, বয়স, সম্পর্ক, সব দিক দিয়া। এইখানেই তোমার ভুল। সব কিছুতে না হিসাব নিকাশ খাটে না, ভালোবাসায় আরো না। রায় রিপোর্টে দেখলেই বোঝা যায় সে মজনু চাচারে কত চায়, আর মজনু চাচা এতদিনে বুঝতে পারছে। হ, আজ তার সাথে সেটাই দেখলাম। ভয়ও পাইতাছে, আবার হারাবার আতঙ্কও আছে। কারণ রায় রিপোর্টে অনেক কষ্ট দিচ্ছে। একটা মায়ের যখন জোর করে অন্যদিকে ঠেলে দেওয়া হয় না, তখন তার ভিতরটা ভেঙে যায়। রুস্তম নাকি কেমন বদলে যাইতেছে। আগে তো বোনের কথা ছাড়া কিছুই বুঝতো না। টাকার চাপটা অনেক বড় চাপ, মানুষ অনেক বদলায় ফেলায়। তারপর যদি মানুষ হয় সাদেক মহাজনের মতো, তাহলে তো মাথায় উঠে পড়ে। এই মহাজন টাইপের মানুষগুলো খুব হারামি হয়, সব কিছুর মধ্যে খালি ব্যবসা খুঁজবে। মা, বিয়েটা না তাড়াতাড়ি হওয়া দরকার, তাহলে আর ঝামেলা বাড়বো না। মজনু তাই কইতেছিল, ও দ্রুতই রুস্তমের সাথে কথা কইব। আলহামদুলিল্লাহ, আমিও না চাচার এই সাজেশনটাই দিছিলাম। তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেলে সব ঝামেলা মিটে যাব। সামিয়া, তুই অন্যের বিয়ে নিয়ে যেমন খুশি হোস, নিজের বিয়ে নিয়ে এত খুশি হোস না? মা, এখন এই বিয়েটা হওয়ার দরকার। এই বাড়িতে কতদিন ধরে ভয়, কান্না, ঝামেলা। একটা ভালো খবরের খুব দরকার আছিল। তোর কি মনে হয় এই বিয়েটা হইলে কিছুটা শান্তি ফিরবো? ওরা শান্তি না ফিরুক, কিন্তু অন্তত একটা ভালোবাসা তো বাঁচব। এখন তো চারদিকে খালি মানুষ হারাইতেছে, সম্পর্ক ভেঙে যাইতেছে। এর মধ্যে যদি দুইটা মানুষ এক হইতে পারে, এটাও তো কম না। তোর কি মনে হয় এই বিয়েটা হইলে কিছুটা শান্তি ফিরবো? ওরা শান্তি না ফিরুক, কিন্তু অন্তত একটা ভালোবাসা তো বাঁচব। এখন তো চারদিকে খালি মানুষ হারাইতেছে, সম্পর্ক ভেঙে যাইতেছে। এর মধ্যে যদি দুইটা মানুষ এক হইতে পারে, এটাও তো কম না। তুই এত বড় কবে হইলি রে মা? আল্লাহ জান তোর মনের বাসনা পূর্ণ করে। আর আমার বিশ্বাস তোর সাথে সবকিছু ভালোই হইব, কিন্তু মজনুরে নিয়ে ঝামেলা আছে। কি ঝামেলা বাবা? হ, তারে কিছু কও কঠিন, আবার কিছু না কইয়া আগানো ঝামেলা। আজকাল না বাবার মুখ বোঝা যায় না, কখন যে কিনিয়া রাগ করে। এই লেগেই ভাবতাছি আগে কথাবার্তা আগাক, তারপর সময় বুঝে তারে কম। ঠিক কইছ, আগে সম্পর্কটা পাকাপাকি হোক। মা ভাবো তো, রায়রি বউ আর মজনু চাচা যদি বিয়া হয় কত ভালো হইব। কতদিন পরে এই বাড়িতে বিয়ার সানাই বাজবো। তুই তো মনে হয় বিয়ার প্ল্যান সবই কইরা ফেলাইব। কইরা ফেলাইতেছি, হলুদের পুরো দায়িত্ব আমি নিমু। নিবি তো। আরে রুস্তম, আরে আমি তো সারা বাজার খুঁজতে খুঁজতে হরান হয়ে গেছি। আমি খালি চিন্তা করতে তোমার লগে যদি দেখা না হয় আমি কথাটি কম কেমনে। যাও ভালো, তোমার এই হেনা হিসাব পাইলাম, ভালো লাগতেছে। কি ব্যাপার লতিফ মিয়া, কি তোমারে একটু অন্যরকম লাগতেছে, ঘটনা কি? কিরকম? তুমি ঠিক আছো? একদম। তুমি আজকে হঠাৎ করে আমার তুমি করে কইতেছো, ঘটনা কি? ও তুমি করে বুঝছি।
না হয়েছে কি, ওই যে আপনারে খুঁজতে খুঁজতে মানে মোটামুটি বৌরা বাজারে খুঁজতে খুঁজতে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি, মানে নিজে ওই সুগায় অর্ধেক হয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, মহাজনের কথা হয়েছে তো? কইছি তো, আর আমি কি কষ্টটাই না করছি, কিন্তু শেষমেশ কিন্তু রাজি করাইছে মহাজন রে। সত্যি করতেছিল তুমি মিয়া? তাহলে এখন যদি আমি চাই মজদু ভাইয়ের লগে লালিয়া পারে বিয়ে দিতে পারুম তো? আপাতত পারবেন। আমাকে মহাজন আপাতত আপনার কোনো চাপ টাপ দিব না, মানে কয়েকদিন আপনাদের সময় দিছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম সব শেষ। আচ্ছা, হ্যাঁ এই মহাজনের লগে কবে দেখা করুম? ভাই, আপনি হুদাই এত অস্থির হইতেছেন, অত অস্থির হইন না। আপনি আমার আরেকটা খবর শুনেন। কি খবর? এসআই বিদ্যুতের লগে আমার দেখা হয়েছিল ভাই। কও কি? কিছু কইছে? আর কোয়েন না বড় ভাই, দূর থেকে আমার দিকে দেখায় যখন সোজা আইটাইতেছে না, আমি তো মনে করছি আজকে গেছি, হাত করা পরে সোজা বোধহয় থানায় টেনে লয়ে যাবো। সোজা সামনে আসলো, আই সেই সন্দেহ দৃষ্টিতে কয়, এই তুমি এনে কি করো? আমি তো সোজা পাগলের একদিন ও মোর পাশে একটা গাছ আছিল, গাছ দেখে ও মরছি না, তুমি আমার ছায়া গেল, মরছি না। বাপটা এমন দেখাইলাম যে গাছের পয়নে এটা আমার মরছি না, তার লিগে আমি পাগল হয়ে গেছি। এমন কান্দা কানছি, লগে যে কনস্টেবল ছিল না, হ্যাঁ আমার অ্যাক্টিং দেখে এমন মুগ্ধ হয়েছে, সে নিজে কান্দে দেখো, আরে লোকটা প্রেমে পাগল হয়ে গেছে। আর বিদ্যুৎ বিদ্যুৎ কি কইলো? বিদ্যুৎ বিদ্যুৎ তো কঠিন মানুষ, সে সোজা কয় এই লোকটাকে আমার সন্দেহ হইতেছে, পরে বাজারে নিয়ে চলো, সবাইরে জিজ্ঞেস করলে আসল খবর পাওয়া যাবো। টাইনা নিয়ে যাইতে নিয়েছিল, তখনই তার একটা ফোন আসছে, সে আমার ছেড়ে দিয়ে অন্যদিকে চলে গেছে। তাহলে তো মিয়া তুমি মনে করো না সে তোমার ছেড়ে দিছে, সে তোমার ঠিকই নজর রাখবো। সেটা দেখা যাবো। আমার জীবনে ওই ইন্দুর বিলাই খেলা সারা জীবন ধরেই চলতেছে। সে যাই হোক, তুমি আমার এই সাদেক মহাজনের কাছ থেকে উদ্ধার করে দাও ভাই, আমি আর পারতেছি না। আহা বড় ভাই, আমি যেহেতু আপনার কেসটা হাতে নিছি, এইটার সমাধান না করা পর্যন্ত আমি থামতাছি না। আল্লাহ রবি মিয়া, আল্লাহ তোমার ভালো রাখে। তো আমার একটা কথা, আমার কেন জানি মনে হইতেছে আমি মানুষ চিনতে ভুল করছি। এটা হয় ভাই, অনেকেই কিন্তু মানুষের চিনতে সময় নেয়। আপনি দেখবেন যে সময়ের সাথে সাথে মানুষের আসল রূপ অনেক সময় ধরা পড়ে। আচ্ছা, আমার একটা কাম আছে, আমি যাই। হ্যাঁ, জি বাবা। ওয়ালাইকুম সালাম। মুশকিল আসলে আমি ঠিকই করুম রুস্তম মিয়া, তবে সেটা তোমার না, আমার আমার। আর তোমার লেগা হেড হইব গলার কাটা। কি হয়েছে আপনার? আমি একা একা বসে থাকেন কেন? মুখটাও কেমন যেন হয়ে গেছে। না এমনি কোনো কিছুই না ঠিকঠাক লাগতেছে না, একটার পর একটা চিন্তা খালি মাথার মধ্যে ঘুরতেছে। মারুফ আর তানহার বিষয়টা, তাই না? এই যে তা না এমন একটা কাজ করলো, নিজেই নিজের আগুনের মধ্যে ঢুকাইলো আর আমার সেই আগুনের পাশে দাঁড় করাইলো। আমি আগেই কইছিলাম তানহার সব কিছুতেই বাড়াবাড়ি। সাহস ভালো জিনিস, কিন্তু সীমার বাইরে গেলে সেটা বিপদ ডাইকে আনতে পারে। না মানে তা না, কিন্তু ওই রকম না, ওর সাহসটা একটু আলাদা ধরনের। মনে করো যে কোনো অন্যায় দেখলে চুপ থাকতে পারে না। কিন্তু সেই সাহসের জন্য যদি আপনার জীবনটাই বিপদে পড়ে, সেইটা কি ঠিক? এটাই তো ভাবতেছি, চাচা যদি জানতে পারে যে ওই বাসুস্থানের বাড়িতে যাওয়ার জন্য আমি সহযোগিতা করছি, তাহলে তো আমি পুরো শেষ। শুধু শেষ না, উনি কেমন মানুষ আপনি জানেন। তার চোখে যদি একবার সন্দেহ ঢোকে, সে কাউরে ছাড়ে না। জানি, এই জন্য তো সবসময় বুকটা ধরপড় ধরপড় করে। এর আগেও যখন সামিহাপুরে দেখতে আসছিল ইতালির ওই পাত্রটা,
তখনই আপনি শুধু শুধু বিপদে পড়ছিলেন তার কারণে। তুমি তো দেখতেছি আমার সবকিছু নিয়েই ভাবো। আমার সব ভাবনাই তো আপনারই নিয়ে। তবে আপনার উচিত ছিল ওরে অন্ধভাবে এত বিশ্বাস না করার। সবকিছুর একটা সীমা থাকে। তুমি বুঝবা না লাইকি, তানা সেই ছোটবেলা থেকে আমার চোখের সামনে বড় হয়েছে। ওরে আমি আমার নিজের বোনের মতো করে দেখি। ওর কোনো ক্ষতি হোক এটা আমি কল্পনাও করতে পারি না। আমি বুঝি, কিন্তু আপনি কি আপনার নিজের কথা কখনো চিন্তা করবেন না? নিজের কথা চিন্তা কি করবো? নিজেরই তো কোনো গড়দর নেই, থাকি অন্যের বাড়িতে, অন্যের কাজ করি, একটা চাকরের মতো জীবন যাপন করতেছি। এই কথা আর কোনোদিন কইবেন না। কেন? কারণ এটা সত্য না। আপনারা কেউ জোর করে রাখে নাই, আপনি নিজের ইচ্ছায় থাকেন। আর আপনি চাকর না, আপনি মানুষের মতন মানুষ। আর আপনি চাইলে নিজেই অনেক কিছু করতে পারেন, শুধু মায়ায় পড়ে থাকেন এখানে। মায়া, কথাটা কিন্তু ভালোই কইছ। আমার তো আসলেই কিছু নেই, না ঘর না ঠিকানা, একটা এতিম মানুষ। এই এতিম মানুষটা নিয়ে তুমি কেন ভাবো? খবরদার এই শব্দটার কোনোদিনও মুখে আনবেন না। ওয়াদা করেন। কে কইছে আপনি একা? এই তো আমি আছি, আপনার পাশে আছি। তুমি এরকম থাকবা সবসময়? থাকবো, সারা জীবন থাকুম, যদি আপনি চান। তোমার পাশে পাইলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাহলে ওয়াদা করেন আর কোনোদিনও নিজের এতিম বলবেন না, আর আমারে ছাইরা যাবেন না। ওয়াদা করলাম, তোমার সাইডে কোনোদিনও যাব না। আরেকটা কথা, কি? এখন থেকে যাই ঝামেলা আসুক, যাই বিপদ আসুক, একসাথে সামলাবো, ভয় পেলে চলবো না। হ্যাঁ, একসাথে থাকলে কোনো ভয় নেই। এই যে আমি এখন পুরো চাঙ্গা হয়ে গেছি। তুমি আসলেই একটা মন ভালো করে দেওয়ার মতো মেয়ে। তাই এখন থেকে যখনই মন খারাপ হইব, হুম, এই মন ভালো করে দেওয়া মেয়েটারে স্মরণ করতেন, দেখবেন হাজির হয়ে গেছে। চলেন। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা। ধীরে ধীরে আমরা কিন্তু আগাইতেছি, কিন্তু এখন আরো ভালোভাবে আগায় যেতে হবে। এক্সকিউজ মি, আমি কি গ্রামীণ নারী উদ্যোক্তা রিয়াপার সাথে কথা বলতে পারি? জি জি, আসেন আসেন, বসেন না। আমি রিয়া। আসসালাম। জি, ওয়ালাইকুম সালাম। আমি আরিফ, ঢাকা থেকে আসছি একটা ব্র্যান্ডের প্রতিনিধি হয়ে। আপু, এটা ওই ব্র্যান্ডটা না যারা তুই সেভ পাঠাইছিলি? হ্যাঁ। সত্যি কথা বলতে কি, আপনারা যে প্রোডাক্টগুলো পাঠিয়েছিলেন সেটা দেখে আমাদের টিম খুব ইমপ্রেসড হয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু শুধু সুন্দর হলেই হবে না, আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড একটা আছে, তাই সরাসরি দেখে নিতে আসলাম।
অবশ্যই, আপনি যা যা জানতে চান, যা যা দেখতে চান দেখতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। তা আপনারা কজন কাজ করেন? বর্তমানে আমরা 10-12 জন মিলে কাজটা করতেছি, আর তাছাড়া এর মধ্যে আশপাশের গ্রাম থেকে আরো কিছু মানুষ যোগ করছে। ভালো, স্কেল আপ করার সুযোগ আছে। আচ্ছা, কোয়ালিটি কন্ট্রোল কিভাবে করেন? এই যে ধরেন, যখন প্রোডাক্ট রেডি হয় তখন আমরা প্রোডাক্ট নিয়ে আসি, এক একটা নিজে নিজে করে চেক করি, কালার, সুতা, যে কোনো কিছুর সমস্যা থাকলে আমরা আবার ওটা ঠিক করাই। ওয়াও, গ্রেট। কিন্তু আমাদের ব্র্যান্ডের জন্য একটু স্ট্রিক্ট হতে হবে। যদিও আমাদের সাথে কেউ কাজ করতে আগ্রহী হয়, তাহলে আমরা কোয়ালিটি কন্ট্রোলের উপর একটা ওয়ার্কশপের ব্যবস্থা করে দিই। আমরা শিখতে প্রস্তুত। গুড। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের যদি কোনো বড় অর্ডার লাগে, ধরুন একসাথে 200 অথবা 300 পিস, আপনারা কি সময় মতো ডেলিভারি দিতে পারবেন? শুরুতে হয়তো একটু চ্যালেঞ্জ হইব, কিন্তু আমরা টিম বানাইতেছি। আর তাছাড়া আমরা একবার কমিটমেন্ট দিলে সেটা রাখার চেষ্টা করি। গুড, এই আত্মবিশ্বাসটাই তো দরকার। আপনারা কি জানেন, এখন শহরের বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো গ্রামীণ হ্যান্ডমেড প্রোডাক্টের দিকে ঝুঁকছে। আপনারা যদি ঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে অনেক বড় জায়গায় যেতে পারবেন। আমরা শুধু ব্যবসা না, আমরা গ্রামীণ নারীদের জন্য একটা প্ল্যাটফর্ম বানাতে চাই। বুঝতে পারছি, এটাই আপনাদের শক্তি, না? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের কিছু এক্সপার্ট টিম আছে, তারা এসে একদিন আপনাদের সাথে ওয়ার্কশপ করে যাবে। ওয়াও, সত্যি এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। আপনারা যদি স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারেন, তাহলে আমরা কিন্তু লং টাইম কাজ করতে পারি। ইনশাল্লাহ পারবো আমরা। তাহলে দেখা হচ্ছে শীঘ্রই। আচ্ছা, তাহলে আজকে আসি। হ্যাঁ, শিওর। খুদা হাফেজ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ, এটা কি সত্যি আসছিল? ও, আমাকে স্বপ্ন আস্তে আস্তে সত্যি হইতেছে। তুমি কি বুঝতেছো, শহরের ব্র্যান্ড আইবো আমগুলোকে কাম করতে। শুধু কামই করব না, তুই দেখবি কিছুদিন পর ওরা সবাই এক এক করে আয়া খুঁজবো আমাকে। আজকে কি তোর কেমন উদযাপন করলাম? ওই দাঁড়া, আগে কাজ শেষ কর, তারপর উদযাপন শেষ কর। লা 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 লা। মারুফ, তুই কই গেলি বাপ? বস। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাচ্চু চেয়ারম্যান, শুনতেছি আপনার ছেলে মারুফরে নিয়ে খুব ভয় পাইতেছেন। জি বস, আমি তো শেষ হয়ে যাইতেছি, কোনো খোঁজ খবর পাইতেছি না আমার পোলার। বস না, বলুন বিগ বস। ভয় পাওয়া স্বাভাবিক, তবে একটা কথা মনে রাখবেন, এই এলাকার কোনো কিছুই আমাদের রাডারের বাইরে না। কোথায় কি ঘটতেছে, কি চলতেছে, সব আমার নজরে। আর আপনি চালানটা মিস করলেন, এটা কিন্তু বড় পরাজয়। বিগ বস, আমি তো চেষ্টা করতেছিলাম, কিন্তু না, কিন্তু খোঁজ পাইছি এই কাজের পিছনে আজমলের এলাকার নয়নদের দল জড়িত। আমি বুঝতেছিলাম বস, আমিও গো। ওদের নিয়ে পরে ভাববেন, আগে নিজের ঘর ঠিক করেন, রোড, ট্রানজিট সব কিছু ঠিকঠাক করেন। আমি চাই সব কিছু আগের মতো চলুক। আমি আজমলরে বলে দিছি, আপনারা দুজন নিজেদের ঝামেলা কমান, কাজে মন দেন। বিগ বস, আমার ছেলে মারু, সে তো সব ঠিক হয়ে যাইব। বস। বস, জুলাস, জি স্যার। একটা কথা আমার মাথায় ধরতেছে না, বাচ্চুর মানুষজন তানহারি কিডন্যাপ করলো কেমনে? আমি তো তোরে তান্নার লোকে যেতে ইশারা করছিলাম, রাস্তার থেকে একটা মানুষ উঠে নিয়ে গেল, আর তুই
তুই কিছুই বুঝলি না। চাচা এই বিষয়ের তো সমাধান হয়ে গেছে, এইটা নিয়ে আবার কথা বলতেছেন কেন? কেন, জিজ্ঞেলে কোনো অপরাধ আছে? না না চাচা, তা কেন? আপনি অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আমি তোরে এখন জিজ্ঞাইতেছি, ক। ইয়ে, না মানে চাচা হয়েছে কি, মানে আমি আসলে কিছু বুঝতে পারি নাই, মানে আমি তানার থেকে একটু দূরত্বে ছিলাম তো এই জন্য। দূরে ছিলি? কত দূরে? আমার দিকে তাকা। জি। তুই কি মনে করতেছস আমি কিছুই বুঝতেছি না? এই এলাকায় আমার অনুমতি ছাড়া একটা পাখিও উড়ে না, আর আমার মায়েরে উঠে নিয়ে গেল, এটা আমি মানুম কেমনে? এই এলাকায় আমার অনুমতি ছাড়া একটা পাখিও উড়ে না, আর আমার মায়েরে উঠে নিয়ে গেল, এটা আমি মানুম কেমনে? হ্যালো। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হইব চেয়ারম্যান। জি। কোনো খুন খারাপই চাই না। এমনিতেই নতুন এসআই বিদ্যুৎ উপর মহল থেকে বাড়তি পাওয়ার পাইছে, সে যদি নড়াচড়া শুরু করে তাহলে আপনাদেরই সমস্যা হইব। বুঝতেছি। এখন সময় ঠান্ডা থাকার। এলাকায় পুলিশ বাড়ছে, লোকজনের সতর্ক। এই অবস্থায় একটা ভুল সিদ্ধান্ত পুরো রুট বন্ধ করে দিতে পারে। আরেকটা বিষয়, রুট ট্রানজিটে নয়নদের দল বাধা দিতেছে, তারা নতুন করে মাথা তুলতেছে। এই বিষয়টা আমরা নজরে রাখতেছি, পরবর্তী নির্দেশনা দেব। ততদিন সাবধানে থাকবেন। ঠিক আছে বস। আর বাচ্চুর সাথে এইসব বিবাদ মিটাইতে হইব। এই ঝামেলা চলতে থাকলে আমগো কাজ থাইমা যাইব। কিন্তু সে তো সীমা ছাড়াই দেখতেছে। বাচ্চু তার ছেলের জন্য আমার কাছে অনুরোধ করছে। খুব চাপের মধ্যে আছে বাচ্চু। আমার মায়ের ওই বদমাসটা উঠে নিয়ে গেছিল, এটা কি কম? যদি উঠায় নেয় তাহলে তো ঠিকই হয়, ইটের জমার পাটকেল দেওয়া হয়। কিন্তু আপনার মেয়ে তানহারে কেউ উঠায় নেয় নাই, সে নিজে থেকে গেছে। তথ্য যাচাই করেই বলতেছি, ঘরের ভেতরের হিসাব বাইরের লোকজনের চাইতেও আমরা বেশি জানি। তাই মাথা ঠান্ডা করে খেলেন। জি। ঠিক আছে। জুলাস, জি। তুই কি কিছু লুকাইতেছস? ইয়ে মানে চাচা, সত্য ক। এতদিন আমি তোর আপন মনে করতাম, তাই তোর উপর আমি ভরসা রাখছিলাম, আর তুই আমার চোখের সামনে থেকে সত্য লুকাইতেছস। আমার মায়ের ব্যাপার আর তুই কিছুই জানোস না? নাকি জানোস? ভয়ে চুপ করে আসস তুই? একটা কথা মনে রাখিস জুলাস, আমি ভুল সহ্য করতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতা না। চাচা আমি মানে কানাকে নিচ থেকে গেছে। তোর নীরবতাই সবকিছু কইয়া দিতেছে। তুই কেন লুকালি আমার কাছে? চাচা ওই তানা আমার রিকোয়েস্ট করছিল আমি যেন কাউরে না বলি। বাহ 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 বাহ। আমার বাড়ির সিদ্ধান্ত বাইরের মানুষে জানবো, আর আমি কিছু জানুম না? তাইলে তানা গেছিল কেন? সেটাও জানি না চাচা। আমি ভাবছিলাম কি ওই ইভার কাছে মনে হয় কোনো নোট টোট আনতে যাবে, ওই মানে সামনে পরীক্ষা তো এই জন্য। ওই ইভাটাকে? ইভা তো আপনার ওই বাচ্চু চেয়ারম্যানেরই মেয়ে, ওরা তো একই ক্লাসে পড়ে। ও, কিন্তু তোরা বিষয়টা আমার না জানাইয়া অনেক বড় ভুল করছস।
এর খেসারত তোরই দেয়া লাগবে। সব দোষ এখন আমার। চিঠির অর্থটা বুঝছো? প্রথমে বুঝি নাই, একটু কষ্ট হয়েছে বুঝতে। পরে যখন দেখলাম একটা লাইন অক্ষত, ভালোবাসি তোমায়, তখন কি আর কোনো কিছু বুঝতে বাকি ছিল? লাইলি, আমি তো কোনোভাবেই তোমার চিন্তা মাথা থেকে পালাইতে পারতেছি না। আপনি এখানে? আমি আপনার খুঁজতে খুঁজতে ফেরার হয়ে গেছি। কি ব্যাপার বস? আপনার চোখ মুখ কেমন লাগতেছে? কেন মনে হতেছে 2-3 দিন ধরে ঘুমান না? ঘুম তো আসে না রে ভাইরা। ঘুমাইলে এই চোখের মধ্যে লাইলিতে বাসে। মনে হতেছে সময় খুব দ্রুত ফুরাই যেতেছে। সময় ফুরানোর আগেও রুস্তম ভাইয়ের লোকে কথা কন না কেন? দ্রুত যামু ভাবতেছে, দ্রুতই যামু, কিন্তু রুস্তম তো আগের মতো নাই রে। তারপর চেষ্টা করবো আমি। চোখের লজ্জা থাকলেও আমি পরে বইলা ফেলবো, বলবো যে তোরা আবারে যদি সুখে রাখতে চাস তাহলে আমার কথাটা তুই একটু শোন। কিন্তু এরপরও যদি না শুনে? শুনুক আর না শুনুক, চেষ্টা না করলে তো নিজের আমি বুঝ দিতে পারবো না। লাইলি আমার জন্য কত কিছু সহ্য করে, তার জন্য যদি আমি একটু মাথা নিচু করে দাঁড়াইতে না পারি তা কেমনে কো? বস, আসল সমস্যা কিন্তু রুস্তম না, আসল সমস্যা হইতেছে ওই সাদিক মহাজন। শালা সাংঘাতিক একটা কাউটাস লোক। কি কমু, ওর নামটা উচ্চারণ করতে আমার গাও কুলে ওঠে। আমিও শুনছি মানুষের টাকা ধার দেয়, এবার ফাঁদে ফালায়, জমি খায়, সময় সময় মানুষও খায় ফেলায়। আমি সবচেয়ে বেশি ভয় পেতেছি জানোস, ওর চোখের ভাষা দেখিয়া। ও মনে হইতেছে মানে টাকা দিয়ে ও বাজারের মাল কিনতেছে। মানুষ আপনার কথা ঠিক আছে, কতবার বাজারে তার লগে আমার দেখা হয়েছিল। লাইলি বুড়ে নিয়ে কথাবার্তা বলতেছিল, এমন ভাবে কথাবার্তা বলতেছিল মনে হয় বিয়া না, ও বাজার থেকে গরু ছাগল কিনতে আইছে। এটাই ভয় পেতেছি রে। লাইলির আমি ছোটকাল থেকে চিনি না, হাসি খুশি একটা মাইয়া। ওর বিপরীতে ওই লোকটার মুখ যখন আমার সন্তরে ভাসে, মনে হয় লোকটার আমি জীবন্ত কবর দিয়ে দিই। এসব অলক্ষণে কথাবার্তা বলেন না তো বস। শোনেন, আপনি কাজ করেন, আপনি রুস্তমের সাথে দেখা করেন, সরাসরি কথা বলেন, পরে আপনি বোঝান রুস্তম কিন্তু খুব খারাপ একটা মানুষ না, মানুষ মাত্রই প্রভাবিত জীব। সে মহাজনের প্রভাবে ভুল পথে হাঁটতেছে। তাই বুঝি আমি এই দোস্ত মোর বোনের অনেক ভালোবাসে, কিন্তু নিজের যখন অনেক বড় মনে করে তখন ওই মানুষটা আর মানুষের মধ্যে থাকে না। তখন ওই ভালোবাসার থেকে অহংকারটা বড় হয়ে দাঁড়ায়, বুঝছস? আর যদি কোনো কিছুতেই না মানে, তাইলে আর কি করার? আল্লাহ যে রাস্তা খুলে দিবে ওই রাস্তায় হাঁটো। কিন্তু একটা কথা মনে রাখিস ভাইরাল, লাইলিরা আমি লড়াই ছাড়া ছাড়ুম না, হারুমও না। হ্যাঁ এইটাই তো আমি চাই বস। শোনেন, আপনার প্রেম যদি সত্য হয়, প্রেম যদি খাঁটি হয়, তাহলে এই প্রেমের জন্য নিচে নামতে হলে নিচে নামবেন, উপরে উঠতে হলে উপরে উঠবেন। মোট কথা, আপনারা যদি পাগলামি করতে হয় পাগলামি করবেন। শেষ পর্যন্ত আমি রুস্তম রে বুঝামু, ভালো করে বুঝামু। এরপরও যদি না বোঝে তাহলে ভাগ্যের উপর আর নির্ভর করবো না, ভরসা করবো না, নিজেরাই নিজের ভাগ্য নির্ধারণ করবো। আল্লাহ আল্লাহ, রহম করো খোদা, লাইলি মজনুর প্রেম এবার তার হায়রা না যায়।
লতিফ মিয়া, তুমি নিশ্চিত তো মানুষটা কোনো উল্টা পাল্টা কথা কইব না তো? কি যে কোন বড় ভাই, আপনি হুদাই ডরাইতেছেন। আমি আছেন আপনার লগে। সে হচ্ছে মহাজন মানুষ, দু একটা কথা কইব, একটু রাগ করব, পরে নিজেই ঠান্ডা হয়ে যাবে। আরে রুস্তম মিয়া, ওয়ালাইকুম আসসালাম। কি খবর রুস্তম মিয়া, আছেন কেমন? আমি কিন্তু আপনার উপর হালকা নাখোশ আছি। নাখোশ আমার উপরে? আরে ভাই, আমি তো ভাবছিলাম আমরা আত্মীয় হমু। নিজের মানুষ হলে আমি আপনার ব্যবসাটা বড় করে দিতাম, লাগলে আরো টাকা দিতাম, দোকানটাও বড় করে দিতাম। কিন্তু আপনি আমার না করে সম্পর্কটা তো প্রায় শেষ করে দিছেন। আসলে পরিস্থিতি এখন একটু জটিল হয়ে গেছে মহাজন সাহেব। আমি আমার বোনের নিয়ে সেটা না হয় বুঝলাম রুস্তম মিয়া, যে ব্যবসা আর সম্পর্ক এই দুইটা জিনিসের মাঝখানে যদি কখনো গ্যাপ হয়ে যায় বা থাইমা যায়, তাইলে কিন্তু সমস্যা। মহাজন সাহেব, যে বেয়াদবি না নিলে আপনাকে বর্গ মাঝখানে আমি একটা ছোট কথা কইতাম। একটা কথা তো কইবা? আরে কও। মানে আমার বড় ভাই রুস্তম ভাই যে টাকাটা আপনার কাছ থেকে নিছে, হ্যাঁ, সেইটার সঙ্গে যদি সুদ বাবদ 50,000 টাকা যোগ কইরা আপনার এই টাকাটা দিয়ে দেয়, তাইলে হিসাবপত্র সমান সমান হয়ে যায় না? সবার লিগে সুবিধা হইল। লতিফ মিয়া, হ্যাঁ তুমি কি কইলে? লতিফ তো ঠিক কথাই কইছে, হিসাব তো থাকবোই। আরে ব্যবসা তো ব্যবসায়। মাত্র 2 দিন হলো টাকাটা নিলাম, এর মধ্যে এত টাকা সুদ হয়ে গেল? আরে রুস্তম ভাই, ব্যবসার যেমন দাম আছে সময়েরও দাম আছে। তবে আত্মীয় স্বজন হইলে ভিন্ন কথা ছিল। এমনও তো হইতে পারতো। আমি পুরো টাকাটাই মাফ করে দিছি, ব্যবসাটাও বড় করে দিলাম। আরে বাহ, এটা তো অতি উত্তম প্রস্তাব মহাজন সাহেব। হয়েছে কি, মানুষ আপনাদের যত খারাপ বলে, যত মানে ভয় পায়, আপনি আসলে তত খারাপ না। কি সুন্দর একটা ইনসাফ করলেন, একটা রাস্তা তো অন্তত দিচ্ছেন। আচ্ছা রুস্তম ভাই, আপনি এখন ভাইবা দেখেন। তবে বড় ভাই, আমি যদি আপনার জায়গায় হইতাম, আমি আর মহাজন সাহেবের মুখের উপর আর একটা কথাও কইতাম না। বুঝছি, অনেক কিছু বুঝতেছি এখন। আজকে পুরা শাহরুখ খান আর কাজলের এই গানটার স্টাইলে টিকটক করো। সুরা সুয়া মাথাম চাঁদ। আহারে, ভাইটা নাই জন্য ইভার মনটা এখনো খারাপ। আজকে যেমনি হোক ওর মুডটা ভালো করতেই হইব। কি রে ইভা, আইসি আজকে তোর আজকে মন ভালো করে দেই। চল, হ্যাঁ, একটা নতুন টিকটকের আইডিয়া পেয়েছি। গ্রামের ভাবি বনাম শহরের ভাবি। চল করি। না আমি এগুলো করব না। আরে শোন, আচ্ছা, ভালো কথা। রিয়া আপু যে নারী উদ্যোক্তার লাগে একটা ব্যবসা শুরু করছিল, শুনছো এটা নাকি ভালো চলতেছে? ভালো চলতেছে মানে দারুণ চলতেছে, একেবারে ফাটাফাটি। আরে আগে তো শুধুমাত্র আমার গ্রামের মহিলারা আসছিল, আর এখন তো কয়েকটা গ্রাম থেকে মহিলারা আসতেছে কাজ শিখতে। নকশি কাঁথা, হাতের কাজ, বাটিকের কাজ সব মিলায় এখন ছোটখাটো একটা প্রতিষ্ঠান হয়ে যাইতেছে। সত্যি এত দূর গড়াইছে? আরে অনলাইনের কথা তো বাদই দিলাম, ফেসবুক পেজে প্রতিদিন কত নক আসে জানোস? আর বড় বড় শহর থেকে অর্ডার আসে। বাহ, রিয়া আপু তো অনেক দূর আগাইছে তাইলে। আরে শুধু রিয়া আপু একা নাকি, নয়ন ভাই সবসময় পাশে থাকে। তোর হিসাব নিকাশ করা, বাজারজাত করা, অনলাইনে ডেলিভারি সব কিছু ভালোভাবে দেখে, সাহায্য করে। নয়ন ভাই তো এমনই। আমিও থাকতে চাই তো লগে। কি কস তোরা? থাকবি অন্তত এই অজুহাতে নয়ন ভাইয়ের কাছ থেকে দেখা যাইব। আরে আরেকজনের নাম তো ভুলেই গেলাম। কে? সামিহা আপু। ফান্ডিং, ডিজাইন দেখা, নতুন নতুন আইডিয়া দেওয়া ইত্যাদিতে সামিয়া আপু অনেক সাহায্য করে। ও, সামিয়া আপু আছে? আরে আছে তো, ওরা তিনজন মিলে না অনেক কষ্ট করে এই জায়গাটায় আনছে। আচ্ছা, আমি যদি একদিন যাই কার্যক্রম দেখতে, তবুও সমস্যা হবে না তো?
আরে সমস্যা হইব মানে কি করছুই? রিয়া বলটা খুশি হইব তুই কেনে। হ, আর তুই যদি চাস তুই আমগোর সাথেও থাকতে পারবি। আর এখন তো অনেক মাই আমগোর সাথে যুক্ত হইতেছে। আচ্ছা দেখি একদিন যাবো না, দেখি তোকে কাজ কম, যদি আমার ভালো লাগে তাহলে আমিও জয়েন হবো তোকে লাগে। এই তো আমাকে আগের ইভাবে ফিরে আইছে। হ, আর তুই যদি যুক্ত হস আমরা টিকটকে করবো, উদ্যোক্তা ইভা। খুব মজা হইব। হয়তো এই পথে নয়ন ভাইরে আর একটু কাছ থেকে চিনতে পারবো। জীবন মাছি, ব্রেসলেট, নদীর ঘাট, কিছুই তো কাকতালীয় মনে হচ্ছে না। আমাকে আরো গভীরে ঢুকতে হবে। স্যার, একটা ফোন আসছিল জাহিদ সাহেব, খুবই গুরুত্বপূর্ণ। মারুফ কেসে নতুন কোনো ক্লু পেয়েছি বলে মনে হচ্ছে। যে ফোন দিয়েছে আর যে তথ্য আমাকে দিয়েছে তাতে বোঝা যাচ্ছে সে খুবই কাছের মানুষ, খুব ভয়ে ভয়ে কথা বলছিল। তবে একটা বিষয় আমি পরিষ্কার, মারুফ যেদিন নিখোঁজ হয়েছে সেদিন ওকে একটা ফাঁদে ফেলা হয়েছিল। ফাঁদ? নদীর ধারে ওকে ডেকে নেওয়া হয়েছিল, আর নাম আসতেছে জীবন মাঝি। জীবন মাঝি লোকটার তো একবারে সাদা সিধা লাগে স্যার। জাহিদ সাহেব, পুলিশের এই চাকরিতে একটা জিনিস শিখেছে, সবচেয়ে সিধা মুখের আড়ালে সবচেয়ে বাঁকা খেলাটা থাকে। আর একটা জিনিস পাওয়া গেছে, একটা ব্রেসলেট। এটা নাকি মারুফ যেদিন নিখোঁজ হয় সেদিন কিনেছিল। এই ব্রেসলেট জীবন মাঝির বাড়ির সামনে থেকে পাওয়া গেছে। তাহলে তো স্যার কেসটা একবার পরিষ্কার। না জাহিদ সাহেব, এত সহজ না। জীবন মাঝি হয়তো এই খেলায় সামনের একজন মানুষ, কিন্তু এর পেছনে আরো অনেক বড় মাথা থাকতে পারে। স্যার, চেয়ারম্যান টাইপের কেউ? এই কেসে আমি এখনো কাউকে সন্দেহের বাইরে রাখছি না। তবে প্রমাণ ছাড়া আগালে সেটা আমাদের অনেক বড় ভুল হবে। আজকে থেকে জীবন মাঝি সব খোঁজ খবর নেওয়া শুরু করে, তার উপরে গোপনে নজর বসান। সে কোথায় যায়, কার সাথে দেখা করে, এই সব খবর আমার চাই। জি স্যার। আমার মনে হচ্ছে এই ব্রেসলেটটাই এই কেসের গেট খুলে দিবে। কি হয়েছে জুলাস, তোরে এমন লাগতেছে কেন? ঝামেলা হয়ে গেছে, তানার ব্যাপারটা জেনে গেছে। তার কোন ব্যাপার? তানা যে নিজে থেকে বাসু চেয়ারম্যানের বাড়ি